নমস্কার। সিপিআইএম ডিজিটালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে মার্কসের 203তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা একটা আলোচনা সভায় এখানে মিলিত হই। আর জন্মের পর 2 শতাব্দী অতিক্রম করে আজকে আমরা মূলত আলোচনা করব এই 2 শতাব্দী পরেও তার মতবাদ কেন আমাদের কাছে এত প্রাসঙ্গিক। আর বিশেষ করে এই মুহূর্তে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলেছি। গোটা পৃথিবী চলছে, আমাদের দেশ চলছে, আমাদের রাজ্য চলছে, যে অতিমারির সংকট। এইখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে মার্কস সেই সময় তার অন্যতম যে মৌলিক অবদান, এই মৌলিক অবদানের মধ্যে মূল অবদান হচ্ছে যে পুঁজিবাদী ব্যবস্থায় সবকিছুই পণ্যে রূপান্তরিত হয়। এই যে সবকিছুই পণ্যে রূপান্তরিত হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা, কেমন ভাবে অন্য সমাজ ব্যবস্থার থেকে, অন্য অর্থনৈতিক ব্যবস্থার থেকে কিভাবে ঠিক এটা পণ্যে রূপান্তরিত হচ্ছে, এইটা যদি সুবিধা এই দিয়ে আপনি শুরু করেন। যেটা কমরেড সমীর বললেন, আসলে পণ্য উৎপাদন মানুষের সমাজে এটা বহু পূর্ব থেকেই শুরু হয়েছে। মানুষের সমাজ কয়েক হাজার বছর আগে সভ্যতার বিকাশের ধারায়, সেই ধারাতেই মানুষের সমাজ, সেই সমাজ গড়ে উঠেছে, এগিয়েছে। সভ্যতার প্রয়োজনে, মানুষের অস্তিত্বের প্রয়োজনেই মানুষ নিজের প্রয়োজনীয় যা কিছু তা উৎপাদন করতে হয়েছে। আসলে উৎপাদনটা হলো প্রকৃতিকে নিজের মতো করে পরিবর্তিত করা। এই যে মানুষের অস্তিত্বের জন্য শুরু থেকেই মানুষকে প্রকৃতিকেই ব্যবহার করতে হয়েছে এবং প্রকৃতিকে নিজের মতো করে, প্রকৃতি যে রূপে আছে সেই রূপ দিয়ে মানুষের সব চাহিদা মেটে না, তাকে নিজের মতো করে পরিবর্তিত করতে হয়। আর এই পরিবর্তনের প্রক্রিয়া প্রকৃতিকে মানুষের নিজের চাহিদা মতো, এটাকে বলে উৎপাদন প্রক্রিয়া। এই উৎপাদন প্রক্রিয়ায় মানুষ তার নিজের প্রয়োজনীয় যা কিছু তৈরি করেছে। কিন্তু যখন একটা সময় এলো সভ্যতার বিকাশের ধারাতেই শ্রমের বিভাজন হলো, আর এই শ্রমের বিভাজনের মধ্যে দিয়ে পণ্য উৎপাদন, আসলে পণ্যটা হলো মানুষের জন্য যা কিছু প্রয়োজন তার যখন বিনিময়ের জন্য তৈরি হয় তখনই তা পণ্যে রূপান্তরিত হয়। এবং মানুষের সমাজের যদি আমরা দেখি, অতীত কাল থেকেই কিন্তু পণ্য উৎপাদন শুরু হয়েছে। কিন্তু এই পণ্য উৎপাদনের সর্বোচ্চ রূপ বলা যেতে পারে, ইংরেজিতে বলে হাইয়েস্ট ফর্ম অফ কমোডিটি প্রোডাকশন। পণ্য উৎপাদনের সর্বোচ্চ রূপ হলো পুঁজিবাদী সমাজ। এবং এই পুঁজিবাদী সমাজ দাঁড়িয়ে আছে পণ্য বিনিময়, এবং পণ্য বিনিময়ের মধ্যে দিয়ে পুঁজিপতির যে মুনাফা, সেই মুনাফা, এটাই হলো পুঁজিবাদের চালিকা শক্তি। অর্থাৎ পণ্য উৎপাদন, যার জন্য কার্ল মার্কস যখন মার্কসীয় মতবাদ প্রতিষ্ঠা করছেন, সেই প্রক্রিয়াতেই তিনি পুঁজি, 3 খণ্ডে পুঁজি তিনি প্রস্তুত করলেন। ক্যাপিটাল, যাকে আমরা বাংলায় বলি পুঁজি, যেখানে পুঁজিবাদ কিভাবে তার কার্যধারা পরিচালনা করে আলোচনা করতে গিয়ে শুরু করলেন তিনি পণ্য দিয়ে। আসলে মার্কস বলছেন কেন তিনি পণ্য দিয়ে শুরু করলেন পুঁজিবাদ। তিনি বলছেন দ্য এমব্রায়োনিক ফর্ম অফ ক্যাপিটালিজম ইজ বিং ম্যানিফেস্টেড ইন দ্য কমোডিটি। অর্থাৎ পুঁজিবাদ ভ্রূণ আকারে তার প্রকাশটা ঘটে পণ্যের মধ্যে। এবং পুঁজিবাদের বৈশিষ্ট্য হলো, পুঁজিবাদে কিন্তু পণ্য উৎপাদন সার্বজনীন। সার্বজনীন মানে সবকিছুই পণ্য। এখানে শ্রমিকের শ্রমও পণ্য, এখানে মানুষের মেধাও পণ্য আজকে হয়ে গেছে, এখানে শিক্ষাও পণ্য, এখানে মানুষের যেগুলো মৌলিক অধিকার, স্বাস্থ্য, সেগুলি পণ্য। অর্থাৎ আজকে সংস্কৃতি, সেটাকেও পণ্য করে ফেলেছে। অর্থাৎ যে সংস্কৃতি মানুষের উৎপাদনের বিকাশের দ্বারায় তৈরি হয়েছে। অর্থাৎ পুঁজিবাদের বৈশিষ্ট্য শুধুমাত্র পণ্য উৎপাদনের সর্বোচ্চ পর্যায়ে বলে না, সবকিছুকেই পণ্যে রূপান্তরিত করেছে। এমনকি মানুষের মূল্যবোধ, নীতিবোধ, এগুলোকেও, যেগুলো মানুষের সহজাত, এগুলোকেও পণ্য রূপান্তরিত করা, এটা পুঁজিবাদেরই অবদান। এটা পণ্য সম্পর্কে মার্কসীয় শিক্ষা,
সেই শিক্ষার উপরে দাঁড়িয়ে একথাই নির্দিষ্টভাবে বলা যেতে পারে। এই দুটো ব্যাখ্যা করেছিলেন। আর বিশেষ করে আজকের পৃথিবীতে আমরা দেখছি এই যে এমনকি যারা চিকিৎসা এত উন্নত, প্রযুক্তিতে এত উন্নত, বিজ্ঞানে এত উন্নত, এই অতিমারির সময় সেখানে বিপুল মৃত্যুর হার। এবং বিশেষ করে এটা ইউরোপেও হচ্ছে, আমেরিকাতেও হচ্ছে, আমাদের দেশে তো বটেই। গরিব অংশের মানুষ, তাদের কাছে নিয়ে পৌঁছতে পারা যাচ্ছে না চিকিৎসা ব্যবস্থা। আর যখন অতিমারি হয় তখন সে তো আর ধনী গরিবের তফাৎ দেখবে না, ভাইরাস। তো এই আজকের পরিস্থিতিতে এই যে পণ্যের ব্যবহারিক মূল্য যা তৈরি করেছে পুঁজিবাদ, তার ফলে এই সংকটটা কতটা গভীরে যাচ্ছে এবং এই পরিস্থিতির মোকাবিলার সমস্যাটা কি, এটা যদি একটু সূর্যদা ব্যাখ্যা করতে। প্রথমত যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে পুঁজিবাদের স্বাস্থ্য না তো সবকিছুই পণ্য। এই কমিউনিস্ট ইস্তাহারে বলা হয়েছিল যে এই পুঁজিবাদ একটা ব্যবস্থা যেখানে সবকিছুই পণ্যে রূপায়িত হয়। পারিবারিক সম্পর্ক সেটাও অর্থ উপরে নির্ভরশীল। তো আমি সবকিছু বুঝতে যাচ্ছি না, কিন্তু একটা কথা লেনিন একটা বাক্যে, একটা ছোট বাক্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। পুঁজিবাদের যদি সংজ্ঞা বলে কিছু হয় একটা বাক্যে, সেটা হচ্ছে পুঁজিবাদ হচ্ছে পণ্য উৎপাদন যখন শ্রমশক্তি পণ্যে পরিণত হয়েছে। শ্রমশক্তি একটা নতুন পণ্য, যেটা হচ্ছে মার্ক্সের সবচাইতে বড় অবদান, যেটা মার্ক্সের আগের অর্থনীতিবিদরা তারা বলতে পারছিলেন না, ব্যাখ্যা করতে পারছিলেন না, সেটা মার্ক্স ব্যাখ্যা দিয়েছিলেন। সেই বিচারে স্বাস্থ্য একটা পণ্য পুঁজিবাদে, এবং যেহেতু পণ্য এবং সেটার যা ব্যবহারিক মূল্য, সেই মূল্য যেটা কিনবে, যে সে তার যদি পয়সা থাকে সে কিনবে, যার যদি পয়সা থাকবে না কিনবে না। এই হচ্ছে পুঁজিবাদ। সমাজতন্ত্রই একমাত্র ব্যবস্থা যেখানে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, খাদ্য ইত্যাদি এগুলো সবকিছুকে এটা রাষ্ট্রের দায়িত্ব হিসাবে গ্রহণ করেছিল এবং এই জন্য কোনো পয়সা লাগতো না। এবং স্বাস্থ্য সেখানে প্রথম শুরু হয়েছে সমাজতান্ত্রিক ব্যবস্থা। তারপরে কিছু দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে বিশেষ করে আমরা দেখেছি যে অন্যান্য পুঁজিবাদী রাষ্ট্রে, তথাকথিত জনকল্যাণকর রাষ্ট্রে আমরা দেখেছি সেখানে সরকার কিছু ভূমিকা পালন করেছে। এখন সেটা উঠে গেছে। 2008-এর পর যে সংকটটা শুরু হয়েছে বিশ্বজুড়ে, সবচাইতে দীর্ঘ এবং সবচাইতে তীব্র সংকট যেটা আমরা দেখছি এখন, যখন দুনিয়ার সব যারা পুঁজিবাদের বড় বড় প্রবক্তা তারা ক্যাপিটাল করতে আরম্ভ করলেন, বোর্ড থেকে আরম্ভ করে আমি বলতে যাচ্ছি না, কিন্তু এটা কারণ হচ্ছে যে এখন খুব স্পষ্ট বোঝা যাচ্ছে এই যে উন্নত পুঁজিবাদী দেশগুলোতে এখানে স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের জন্য সরকারের হাতে নেই, বেশিরভাগটা হচ্ছে বেসরকারি ক্ষেত্রে। আমাদের দেশে যদি ধরেন, তাহলে আমাদের দেশে স্বাস্থ্যে যা মোট খরচ হয় তার 3/2 মানুষকে পকেট থেকে দিতে হয়। এটা হচ্ছে, অর্থাৎ পকেট এক্সপেন্ডিচার যাকে বলে, সেটা হচ্ছে মানুষের। তাহলে সরকারের কি আছে? 3/1 তো কাজে এই অবস্থায় পুঁজিবাদী দেশগুলোতে গরিব মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে স্বাস্থ্য পরিষেবা, এবং সেই জন্যই এই সংকটটা এত তীব্র হচ্ছে। এই যে সমস্যা, অর্থাৎ সে কেবলমাত্র মুনাফার পেছনে দৌড়। এখন এই পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই, এই লড়াইয়ের প্রশ্নে মার্ক্স প্রথম দেখালেন যে এই পুঁজিবাদী ব্যবস্থাটা এটা নিজেই তৈরি হয়েছে একটা বলপ্রয়োগের মধ্য দিয়ে, এবং তিনি যে কেবলমাত্র পুঁজিবাদী ব্যবস্থার অসারতাটাই ব্যাখ্যা করেছেন তা না, তার বিকল্প ব্যবস্থাও উপস্থিত করেছেন। এবং এখানে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে যে পরিকল্পিত ভাবে, যেমন পুঁজিবাদ একটা কোয়ার্সিভ মেজার বা গাইড জোরে যেরকম ভাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করেছে, এতদিন পর্যন্ত যে স্বতঃস্ফূর্ততা
একটা আমরা সমাজ বিকাশের ধারা দেখেছি, সেইটা এখানে এসে পাল্টাচ্ছে, যেটা মার্কস ব্যাখ্যা করবে। এই ব্যাখ্যাটা কিরকম সুদীপদা? যে হ্যাঁ, মার্কস থেকে দেখা যায়। কারণ মার্কসবাদ মতবাদ, একটা হলো মার্কসীয় দর্শন, একটা হলো অর্থনীতি, একটা হলো তার সমাজতন্ত্রের তত্ত্ব। এই মার্কসীয় দর্শন যেমন একদিকে দৃষ্টিভঙ্গির প্রশ্নটাকে সুস্পষ্ট রূপ দিল, অর্থাৎ দান্দিকতার সঙ্গে বস্তুবাদ সংমিশ্রণ ঘটলো, এবং আজকের যুগে বিজ্ঞান প্রযুক্তি প্রমাণ করছে দান্দিক বস্তুবাদ এটা আরো বেশি প্রাসঙ্গিক এবং এর সঠিকতা প্রমাণিত হচ্ছে। এবং এই মার্কসীয় দর্শনের একটা দিক হলো দ্বন্দ্বমূলক বস্তুবাদ, যখন মানুষের সমাজের ধারা বিশ্লেষণের জন্য প্রয়োগ হচ্ছে ঐতিহাসিক বস্তুবাদ। যে ঐতিহাসিক বস্তুবাদের ধারাতেই, সেই ঐতিহাসিক বস্তুবাদের ধারাতেই কিন্তু ওই আপনি দেখালেন যে এতকাল যে এতকাল ধরে মানব সমাজের যে বিকাশের ধারা চলছিল, এই ধারাটা কিন্তু স্বতঃস্ফূর্ত বিকাশ, এটা কোনো পরিকল্পনার ছাপ ছিল না। কারণ মানুষের সমাজ অগ্রগতির ধারাতেই সেখানে শোষণ ব্যবস্থা দেখা দিল, আবার শোষণকে ভিত্তি করে শ্রেণীতে বিভক্ত হলো, তারপরে শ্রেণী বিভক্ত হওয়ার পরে শ্রেণী সংগ্রাম। ইস্তেহারে বললেন মার্কস এঙ্গেলস যে শ্রেণী সংগ্রামী ইতিহাসের চালিকা শক্তি। আবার সেই শ্রেণী সংগ্রামের ধাক্কায় একের পর এক সমাজ ব্যবস্থা ভেঙে যাচ্ছে, উৎপাদন ব্যবস্থাকে ভিত্তি করে নতুন সমাজ ব্যবস্থা আসছে, এইভাবে এগিয়েছে। কিন্তু মানুষ পরিকল্পিতভাবে তার উন্নতি, তার সমৃদ্ধিকে বিবেচনায় রেখে তার ইতিহাস গড়ে তুলছে না, এটা ঘটেনি। কিন্তু এটাই মার্কসীয় মতবাদের অন্যতম চ্যাম্পিয়নশিপ, শ্রেষ্ঠত্ব হলো যে ইতিহাসের ধারাকে স্বতঃস্ফূর্ততা থেকে টেনে পরিকল্পনা মতো মানুষ তার ইতিহাস গড়ে তুলবে, সেই পথের দিকে মানবতন্ত্রের মতবাদ এক ঐতিহাসিক ভূমিকা পালন করলো। অর্থাৎ এই যে পুঁজিবাদী ব্যবস্থা, এই পুঁজিবাদী ব্যবস্থা শুধু শোষণ ভিত্তিক ব্যবস্থা না, এটাই সর্বশেষ শোষণ ভিত্তিক ব্যবস্থা। কিন্তু এর পরিবর্তনের পরে আরেকটা নতুন কোনো শোষণ ভিত্তিক সমাজ আসবে না, আসবে পৃথিবীর বুকে প্রথম শোষণহীন সমাজ, সমাজতন্ত্র। যে সমাজতন্ত্র সব মানুষের মৌলিক চাহিদা প্রবাহিতভাবে ইতিহাস এখান থেকেই রচনা করা শুরু করবে, এগিয়ে চলবে সমাজ সাম্যবাদের দিকে। এবং সাম্যবাদ মানে সকলে মৌলিক অধিকার সুরক্ষিত হবে, যে যার যা দরকার সে পাবে, এবং এরপরে মানুষ আরো উন্নতি সমৃদ্ধির দিকে এগোবে। এইভাবেই অর্থাৎ ইতিহাসের ধারাটাকে পরিকল্পিতভাবে মানুষ পরিচালনা করবে, এগিয়ে নিয়ে যাবে। মার্কসীয় মতবাদ সেই রূপরেখাটা, সেই পথের রূপরেখাটা উপস্থিত করবে। এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যা তিনি উপস্থিত করেছিলেন, সেটা হচ্ছে সঞ্চয়ের প্রশ্ন বা অ্যাকিউমুলেশন অফ ক্যাপিটাল। এবং তার তিনি দুটো ধরনের কথা বলেছিলেন। একটা হচ্ছে প্রিমিটিভ অ্যাকিউমুলেশন, অর্থাৎ আদিম পদ্ধতিতে, এখানে প্রিমিটিভ মানে অসভ্য না, আর আরেকটা হচ্ছে যে সাধারণ যে অ্যাকিউমুলেশন, থিওরি অফ অ্যাকিউমুলেশন। এখন এই যে দুটো ধারা আজকের পৃথিবীতে আমরা দেখছি যে যেভাবে ক্রনি ক্যাপিটালিজম বা ধান্দার সমাজ, ধনতন্ত্র যাই বলি না কেন, সেইটা একটা খুব বড় বিপদ হিসেবে অসাম্য তৈরির ক্ষেত্রে পৃথিবীর সামনে উপস্থিত হচ্ছে। তো এইটা ঠিক কিভাবে আমরা ব্যাখ্যা করবো, বিশেষ করে আজকের এই জরুরি পরিস্থিতিতে? সূর্যদা যদি একটু বলেন। আগে থেকেই বলে আসছি, গত 10 বছর বলতে পারেন ফোন করে, যে এখন যে পুঁজির চরিত্র, আন্তর্জাতিক লগ্নি পুঁজির চরিত্র 2008 সাল থেকে বিশেষ করে বদলাতে আরম্ভ করেছে। এই কারণে যে তার যে আদিম চরিত্রের কথা, যেটা আপনারা আগে সেটি বললেন, সেটা আদিম চরিত্রটা সামনে চলে আসছে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে, যে কিভাবে প্রায় গায়ের জোরেই বলা যায় পুঁজি সমস্ত ক্ষমতা প্রয়োগ করে, রাষ্ট্র সমস্ত ক্ষমতা প্রয়োগ করে এই সময়কালে আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো, সেগুলো কিরকম করে বেসরকারি হাতে চলে যাচ্ছে। এটা সারা দুনিয়া জুড়ে এটা হচ্ছে, এবং রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোর
এই বেসরকারীকরণ মানে জলের দামে বিক্রি করে দেওয়া হচ্ছে এই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো, এরকে লুটপাট ছাড়া আর কিছু বলা যায় না। অর্থাৎ এটাই যে লুটপাট করে সঞ্চয়, যেটা আগেও ছিল, এটা আমরা আবারও পরিষ্কার করে বলা দরকার। আদিম সঞ্চয় কোনো একটা যুগ, তার সঙ্গে পুঁজিবাদের শুরুর যুগ কিংবা যখন শিল্প পুঁজির উত্থান হচ্ছে সেই সময় কিংবা সাম্রাজ্যবাদ এর সঙ্গে যুক্ত না। এটা আগেও ছিল, মাঝেও ছিল, কখনো কম কখনো বেশি, কিন্তু এখন এই আদিম চরিত্রটাই প্রধান রূপ নিয়েছে। এটাই হচ্ছে তথাকথিত ধান্দা গণতন্ত্র, লুটেরা পুঁজি বলা যায়, লুট লুট রায়ের জোরে লুট করে, এটাই হচ্ছে এখনকার সময়। এবং আরো মুনাফা, এই একটা শব্দই আছে কেবলমাত্র পুঁজিবাদের ডিকশনারিতে, আর কোনো শব্দ তাদের কাছে নেই, এবং এটাই হচ্ছে চালিকা শক্তি। কিন্তু এই যে পুঁজির সঞ্চয় ঘটছে, এইটা ঠিক কিভাবে ঘটলো, যেটা ব্যাখ্যা করলেন মার্কস পুঁজিবাদের স্বরূপ উদ্ঘাটন করতে গিয়ে, সেই প্রশ্নে যদি শ্রীবিদ্যা কিছু আলোকপাত করেন। মার্কস এই বিষয়টা, ওই যে বললাম মার্কসের মহাসৃষ্টি ক্যাপিটাল পুঁজি 3 খণ্ডে, এইটা খুব বিশদভাবে তিনি দেখিয়েছেন যে পুঁজিবাদ মানেই সঞ্চয়, ইংরেজিতে বলছে অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল। পুঁজিবাদের সঞ্চয়, সেই সঞ্চয়টার একটা পদ্ধতি হচ্ছে যাকে ইংরেজিতে বলছে অ্যাপ্রোপ্রিয়েশন, আমরা বাংলায় বলছি আত্মসাৎকরণ। অর্থাৎ শ্রমিক তার উদ্বৃত্ত মূল্য তৈরি করবে, এবং শ্রমিক যে উদ্বৃত্ত মূল্য তৈরি করে, এখানে কিন্তু আবার একে ঠকাচ্ছে, ওকে ঠকাচ্ছে, ও একে ঠকাচ্ছে, ব্যাপারটা তা না। এটা মার্কস সুস্পষ্টভাবে ব্যাখ্যা করলেন। তিনি দেখালেন আসলে পুঁজিবাদের মধ্যেই শোষণটা নিহিত। কিভাবে? কারণ শ্রমিক সে যা মজুরি পাচ্ছে, সেই মজুরি হচ্ছে তার শ্রম শক্তির মূল্য, আর শ্রম শক্তির বিনিময়ে মজুর যা তৈরি করছে, শ্রমিক যা তৈরি করছে, তার যে মূল্য, সে মূল্য নির্ধারিত হচ্ছে, সেই মূল্যটাকে বলে শ্রমের মূল্য। এই শ্রমের যে মূল্য বিয়োগ শ্রম শক্তির মূল্য, এটা কিন্তু তৈরি করছে শ্রমিক, কিন্তু এটা থেকে যাচ্ছে পুঁজিপতির কাছে। এই অংশটা, এটাকেই বলা হচ্ছে উদ্বৃত্ত মূল্য, ইংরেজিতে বলা হচ্ছে সারপ্লাস ভ্যালু। এই উদ্বৃত্ত মূল্য সবটাই মুনাফা না, এর মধ্যে পুঁজিপতি, জমিদার, পুঁজিবাদী রাষ্ট্রের ভাগ থাকে, সেগুলো বাদ দিয়ে থাকে মুনাফা। এই মুনাফাটাই কিন্তু পুঁজিবাদের সব, যেমন চালিকা শক্তি, যেমন মার্কস দেখিয়েছেন। মার্কস তার সমকালীন ইংল্যান্ডের এক বিখ্যাত ট্রেড ইউনিয়ন নেতা ছিলেন টি.এস. ডানিং এর একটা উদ্ধৃতি তিনি তার ক্যাপিটালের 1ম খণ্ডের শেষ দিকে তিনি উদ্ধৃতি দিয়েছেন যে পুঁজির চরিত্র হচ্ছে সবসময় মুনাফার দিকেই পরিচালিত হয় পুঁজি। এবং এই যে আত্মসাৎকরণ, অ্যাপ্রোপ্রিয়েশন, এটা হচ্ছে পুঁজির সঞ্চয়ের একটা প্রক্রিয়া। আর এক্ষুনি সূর্যবাবু যেটা বললেন, যে আজকে যে রূপটা প্রধান হয়ে গেছে, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে আপনার ওই এক্সপ্রোপ্রিয়েশন, অর্থাৎ উৎখাতকরণ, জোর করে। যেমন ধরুন ওই যেটা বললেন সূর্যবাবু, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে জোর করে আজকে বেসরকারীকরণ, এটা উৎখাতকরণের মধ্যে পড়ছে। আবার কৃষকদের জমি থেকে উচ্ছেদ করে দাও, এটা উৎখাতকরণের মধ্যে পড়ছে। আবার ওই যে ধান্দার পুঁজিবাদকে পুষ্ট করার জন্য সরকারের কোষাগার থেকে টাকা ঢেলে দাও, এটা উৎখাতকরণের, অর্থাৎ এই এক্সপ্রোপ্রিয়েশন। এই দুটো মিলিয়েই হচ্ছে পুঁজিবাদের সঞ্চয়। এবং এই সঞ্চয়ের মধ্যে দিয়ে পুঁজিবাদ ক্রমাগত এগোয়। এবং কতদিন আগে 1860, 65, 67, 70 এই সময় মার্কস দেখাচ্ছেন যে পুঁজির সঞ্চয়ের মধ্যে দিয়ে পুঁজির বিকাশ ঘটে, এবং এই পুঁজির বিকাশের মধ্যে দিয়ে পুঁজি পুঞ্জীভূত হয়, কেন্দ্রীভূত হয়, কেন্দ্রীকরণ ঘটে, এবং এর মধ্যে দিয়ে পুঁজিবাদের মধ্যেই ক্রমাগত একচেটিয়ার দিকে গতি। এমনকি 1870-ই মার্কস দেখাচ্ছেন একচেটিয়ার দিকে গতি, যেটা বাস্তবে রূপ পেল গিয়ে 19বিংশ শতাব্দীর শেষে, বিংশ শতাব্দীর শুরুতে। অর্থাৎ পুঁজিবাদের গতি দ্বারা ব্যাখ্যা করতে গিয়ে আগে থেকেই তিনি বিজ্ঞানের ভিত্তিতে এই সঞ্চয়কে ধরে যেভাবে বলেছিলেন, আজকের পৃথিবী এই যে পুঁজি, লগ্নি পুঁজি, আন্তর্জাতিক লগ্নি পুঁজি, তারও বেশি করে সব প্রমাণিত করছে। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে যারা মার্ক্সবাদ বিরোধী তারা নিয়ে আসে, যে মার্ক্স আজকের পৃথিবী দেখে যান, বিশেষ করে এই ফিনান্স ক্যাপিটাল, তারও যে চরিত্রের পরিবর্তন হচ্ছে, যা লেনিন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায়ে এই গ্রন্থে ব্যাখ্যা করেছিলেন। ফলে আজকের পৃথিবীর সঙ্গে এটা যেহেতু মিলছে না,
বলে আজকের পৃথিবীতে মার্ক্সবাদ সেইভাবে দিশা দেখাতে পারছে না। কিন্তু এই যে মার্ক্সের যে মৌলিক ধারণা ব্যাখ্যা করেছে পুঁজি স্খলন, এই আজকের ফিনান্স ক্যাপিটালের যে চরিত্র আমরা দেখতে পাচ্ছি, সেই ফিনান্স ক্যাপিটালের চরিত্রের ক্ষেত্রে মার্ক্সবাদ কি তার ব্যাখ্যা করতে কোথাও ব্যর্থ হচ্ছে? মার্ক্সবাদ কি সেই কথা বিশ্লেষণ করতে কোথাও আটকে যাচ্ছে? এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা প্রায় উত্থাপিত হয়। এই প্রশ্নে সূর্যদা আপনি যদি বলেন। এখানে তিনটে কথা যেটা আপনি বললেন, যেটা বললেন সেটা একটা হচ্ছে পুঁজির একটা, প্রথমে যাকে বলা হচ্ছে যে কনসেন্ট্রেশন ইংরেজিতে বলে, পুঞ্জীকরণ যদি বলেন তাই, কনসেন্ট্রেশন পুঁজির প্রথম রূপ, সেটা এখন ঠিক সেই অর্থে, অর্থাৎ পুঁজিবাদে যেহেতু মার্ক্স ব্যাখ্যা করেছিলেন কেন মুনাফার হার ক্রমশ কমতে থাকে, মুনাফার হার যদি কমতে থাকে তাহলে মোট মুনাফা ধরে রাখতে হলে বেশি পুঁজি বিনিয়োগ করতে হবে। সেইটা হচ্ছে তাকেই বলা হয় পুঞ্জীকরণ, পুঞ্জীভবন বা যাই হোক কনসেন্ট্রেশন। এটা এখন তারপরে হচ্ছে কেন্দ্রীকরণ, তার মানে এই তারপরে যখন প্রতিযোগিতা শুরু হলো তখন সেই প্রতিযোগিতা থেকে ছোট যারা আছে তাদের মানে ছিটকে পড়ে প্রতিযোগিতা থেকে। এবং ছিটকে পড়লে প্রতিযোগিতা থেকে যেটা হয় সেটা হচ্ছে যে কিছু অল্প লোকের হাতে বিরাট পরিমাণ পুঁজি কেন্দ্রীভূত হতে থাকে, তারা বেশি বেশি কলকারখানা উৎপাদনের হাতিয়ার ইত্যাদির মালিক হয়ে যায়। কিন্তু একচেটিয়ার প্রাথমিক বিকাশ যেরকম করে বলেছিলেন মার্ক্স যেরকম দেখেছিলেন, সেটা মার্ক্সকে পুরো দেখে যেতে পারে, এঙ্গেলস তিনিও পুরোটা দেখতে পারেননি। কিন্তু এই বিষয়টা প্রাথমিক ধারণা মার্ক্স দিতে পেরেছিলেন। এবং কারণ আমি যদি সাল সন ধরে বলি তাহলে বলতে হয় যে 1860 থেকে 70 লেনিন যেরকম পরে ব্যাখ্যা করেছেন, ওই সময় একটা সংকট হয়েছিল, এবং তারপরে 1873 একটা সংকট, তারপরে প্রায় সংকট হচ্ছিল পুঁজিবাদে। কিন্তু একচেটিয়ার বিকাশ যদি প্রকৃত অর্থে একচেটিয়া পুঁজি বলা হয়, মনোপলি ক্যাপিটাল যাকে বলা হয়, এইটা সাম্রাজ্যবাদের যুগে যার ব্যাখ্যার কৃতিত্ব লেনিনের, যেটা আমি তার মধ্যে বিষয় যাচ্ছি না। সুতরাং সেই দিক থেকে এখন যদি আপনি ধরেন যেটা মার্ক্সের সময় মার্ক্স যেটা বলেছিলেন, আমি আবার মনে করে দিচ্ছি যে 2008 সালে এই সংকটের পরে আবার মার্ক্সের ক্যাপিটাল করতে আরম্ভ করতে হলো। এবং যারা এসব বলেছিলেন, এই যে তথাকথিত পোস্ট মডার্নিস্ট উত্তর আধুনিকতাবাদীরা ইত্যাদি ইত্যাদি, যারা বলেছিলেন এইসব কথা যে এন্ড অফ হিস্ট্রি, তারা যিনি এন্ড অফ হিস্ট্রি বলেছিলেন, ইতিহাসের এখানে শেষ, পুঁজিবাদী হচ্ছে শেষ, এরপরে আর কিছু নেই, তারা বললেন যে না, মার্ক্স করতে হবে। একই, আমি কারণ নাম ধরতে চাচ্ছি না, কিন্তু একই ব্যক্তিকে বলতে হলো যে না, মার্ক্স করতে হবে। যাই তথ্যটা তারা বলেছিলেন সেটা হচ্ছে, তার মানে প্রমাণিত হচ্ছে যে এই মার্ক্সবাদের যে মূল সত্য, পুঁজির যা চরিত্র, যা সাম্রাজ্যবাদের দিকে একটা, এখন এই 2008 পরে এই সময় আমরা যদি দেখি যে বছর বছর যত সব রিপোর্ট বেরোচ্ছে, আরো কেন্দ্রীভবন হচ্ছে আরো, এবং এই প্রায় 1% লোকের হাতে আমরা যা প্রত্যেক বছর রিপোর্ট দেখছি, আপনার যে কোনো রিপোর্ট, নানা রকম রিপোর্ট আছে, কিন্তু আমি বলছি যে যখন রিপোর্টে আপনি দেখবেন যে বিপুল পরিমাণ কেন্দ্রীভূত হচ্ছে, যে 1% উপর হাতে, আর মাঝখানে একটা 10% মতো আছে, আমি তার মধ্যে যাচ্ছি না, বাকি প্রায় 70-80% মানুষ, তারা ক্রমশ ক্রমশ তাদের সম্পদের পরিমাণ নেমে যাচ্ছে মোট সম্পদের। অর্থাৎ এই একচেটিয়ার বিকাশ একটা চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছেছে, যেখানে একটা বিরাট বৈষম্য দেখা দিয়েছে। এবং সেটাই হচ্ছে বর্তমান পুঁজিবাদী সংকট, পুঁজিবাদী ব্যবস্থার সংকট, সিস্টেমিক ক্রাইসিস অফ ক্যাপিটালিজম যাকে বলা হয়। এটা কোনো সাইক্লিক্যাল ক্রাইসিস নয়, যেটা ঘুরে ঘুরে বাণিজ্য সংকট ইত্যাদি এসব কোথাও যে কোথাও বলা হয়, সেই সব নয়। এই স্তরে গিয়ে প্রবেশ করেছে। কাজে মার্ক্সবাদী এবং মার্ক্সবাদী লেনিনবাদ, সেটাই যা সত্য, সেটা প্রমাণিত হচ্ছে। ঠিকই, এই জন্য এমনকি ফ্রান্সিস ফুকুয়ামার মতো
লোক, যিনি কিনা দ্য এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড দ্য লাস্ট ম্যান, এই বই কার্যত বাইবেল গীতার মতো বিক্রি হয়েছিল, সেই বইতে তিনি পুঁজিবাদী সভ্যতার শেষ কথা এটাই ব্যাখ্যা করেছিলেন। তাকে পর্যন্ত বলতে হচ্ছে 2018 সালের 17 অক্টোবর তিনি একটা ইন্টারভিউতে বলছেন, আজকের এই যুগ সন্ধিক্ষণে আমার মনে হচ্ছে কার্ল মার্কসের কয়েকটি কথা অত্যন্ত সত্য। তিনি অতিরিক্ত উৎপাদনের সংকট সম্পর্কে যা বলেছিলেন, এর ফলে শ্রমিক শ্রেণীর দুরবস্থা আরো বাড়বে, বাজারে চাহিদাও অনেক কমবে, এটা সত্য বলেই প্রমাণিত হচ্ছে। ফলে এই যে সংকট পুঁজিবাদের, যেটা সূর্যদা বললেন, যে এই সংকটটা এরকম কোনো নয় যে এটা স্বাভাবিক, এইটা পুঁজিবাদের মধ্যেই নিহিত আছে এই সংকট, এবং অধিক উৎপাদন এবং বাজার ক্রমশ কেন্দ্রীভবনের ফলে ছোট হয়ে যাওয়া, এই যে সংকটের মধ্যে বারে বারে ঢুকছে, এই সংকটের থেকে বেরোবার জন্য কখনো সে প্রযুক্তিকে ব্যবহার করেছে, একটু এগোবার চেষ্টা করেছে, কিন্তু স্থায়ী কোনো সমাধান পুঁজিবাদ দিতে পারেনি। আর আজকের পৃথিবীতে এই সংকটটা কতটা গুরুতর, এইটা একটা খুব প্রশ্ন সামনের দিকে উঠে আসছে। শ্রীদীপদা, আসলে এই পুঁজিবাদের সংকট, এটা মার্কস এঙ্গেলস দুজনে মার্কসীয় মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে কমিউনিস্ট ইশতেহার 1848-এ সেখানে আলোচনা করলেন। সে আলোচনা করতে গিয়ে বললেন পুঁজিবাদের অগ্রগতি, পুঁজিবাদ তার বিকাশের ধারাতেই সংকটে জড়িয়ে পড়ে, এবং এই সংকটটাকে তারা যেটা বললেন, আমরা বাংলা অনুবাদ করেছি অধিক উৎপাদনের মহামারী। এইটা এই সংকটের রূপটা, অর্থাৎ অধিক উৎপাদন বলতে গিয়ে বললেন, আচ্ছা অধিক উৎপাদন মানে কি এটাই? পুঁজিবাদ এত উৎপাদন করে ফেলেছে, উৎপাদন প্রক্রিয়াকে ব্যবহার করে যে মানুষের যা চাহিদা সব পূরণ হয়ে যাচ্ছে? না, ওরা দেখালেন যে পুঁজিবাদ নিজের আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণেই সে তার বাজার বৃদ্ধি করতে পারে না। অর্থাৎ পুঁজিবাদ যা সৃষ্টি করছে তাকে ভোগ করবার মানুষের সংখ্যা তাকে বৃদ্ধি করতে পারে না, কারণ পুঁজিবাদ মানে রিজার্ভ আর্মি অফ লেবার, শ্রমের মজুদ বাহিনী চাই, না হলে মজুরি সে অগণিত মানুষ যারা। সুতরাং পুঁজিবাদ এই মৌলিক সমস্যার সমাধান করতে পারে না, মানে পুঁজিবাদ বাজার বৃদ্ধি করতে পারে না বলেই এই সংকটে জড়ায়। এবং তারা বললেন, যেটা এক্ষুনি একটু আগে সূর্যবাবু বললেন না, যে এটা এই সংকটটা বারে বারে পর্যায়ক্রমে ঘা দেয়। এবং ওই ইশতেহারে 1848 তারা বললেন যে এই সংকট থেকে কিন্তু বেরিয়ে আসার জন্য পুঁজিবাদ দুটো রাস্তা গ্রহণ করে। একটি হচ্ছে ইতিমধ্যে সৃষ্ট উৎপাদিকা শক্তির একটা বড় অংশকে ধ্বংস করে ফেলে। এই যে দেখছেন আছে, সে বাজারকে আরো 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 বেশি করে শোষণ করা, এই দুটো পদ্ধতি। কিন্তু ওই সময় তারা বললেন এই পদ্ধতিকে ব্যবহার করে সাময়িক কালের জন্য পুঁজিবাদ সংকট থেকে বেরোতে পারলেও এই এই পদক্ষেপ, ওই দুটো পদ্ধতিকে ব্যবহার করে যে পথ সে গ্রহণ করে, আগামী দিনে আরো গুরুতর সংকটের বীজ বপন করে। তাই হয়, দেখুন না 1929 থেকে 1933 গ্রেট ডিপ্রেশন, মহামন্দা, সেই সংকট থেকে বেরিয়ে আসতে পুঁজিবাদ যে পথ গ্রহণ করলো তার অনিবার্য পরিণতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ। কারণ আর্মামেন্ট, আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভয়াবহ পরিস্থিতি, তার থেকে বেরিয়ে আসার জন্য, মানে সেই সংকট থেকে বাঁচার জন্য তারা যে পদক্ষেপ গ্রহণ করলো, যে বিভিন্ন ব্রেটন উডস কনফারেন্স ইত্যাদি ইত্যাদি করে, এর ফলে 1945 থেকে 73, 28 বছর কিছুটা তারা সুস্থিতি আনলো। নতুন করে গড়ে উঠছে বিশ্ব, ভারতের মতো সদ্য স্বাধীন দেশ নতুন করে গড়ে তুলছে, বাজার তৈরি হচ্ছে, কিছু কর্মসংস্থান। কিন্তু আবার 1973 তেল সংকট, আরো ভয়ঙ্কর সংকটে পড়ল। বেরিয়ে আসার জন্য পদক্ষেপ নিতে গেল নয়া উদারনীতি। এবং তারপরে পরবর্তীকালে আমরা দেখলাম 2008 যে সংকটটার কথা এলো। এবং এই যে 2008-এর সংকটটা কি, আজকের যদি সংকটটা যেটা বললেন, এই সংকটের কারণ হচ্ছে আবার বাজারের সমস্যা, ওই অতি উৎপাদন, ওই তার মহামারী গ্রাস করেছে। এবং এই সময় পুঁজিবাদ যেটা করলো 2008-এর আগের যদি ওই পর্যায়টা দেখেন, সে সময় আমেরিকা থেকে শুরু হলো, এবং আমেরিকা থেকে সাবপ্রাইম ক্রাইসিস যেটা গ্রাস করলো আমেরিকান অর্থনীতি। হোয়াট ওয়াজ দ্য সাবপ্রাইম ক্রাইসিস? আমেরিকায় তখন প্রচন্ড সেই সময়
তারা কৃত্রিম বাজার তৈরি করেছে পুঁজিবাদ তার স্বার্থে। পুঁজিবাদ অলসো ক্রিয়েট সাবজেক্ট ফর দ্য অবজেক্ট। সেই রকম লোন দিয়ে হিসেব করলো না। আর্থিক সংস্থাগুলো, সাম্রাজ্যবাদী আর্থিক সংস্থা, প্রচুর তারা টাকা দিল, দিয়ে তারা ওই বেলুনিং করলো, বেলুনের মতো ফুলিয়ে ফাঁপিয়ে ঋণ দিল, যাতে মানুষ হাউজিং এর দিকে বাড়িগুলো কেনে, গাড়ি কেনে। কিন্তু পরবর্তীকালে যখন ঋণ শোধ দেওয়ার সময় এলো, মানুষ দিতে পারলো না এবং মুখ থুবড়ে পড়লো ফিনান্সিয়াল ইনস্টিটিউশন গুলো। গোটা মার্কিন অর্থনীতি মুখ থুবড়ে পড়লো। আবার এর ধাক্কায় গোটা বিশ্ব অর্থনীতি। এইখান থেকে শুরু হলো 2008-এর। তাহলে লক্ষ্য করুন, আজকের যে সংকট থেকে বেরিয়ে আসতে পারেনি, এটাও কিন্তু সেই অতি উৎপাদনের মহামারী তথা বাজারের সংকটের সঙ্গে জড়িত। অর্থাৎ মার্ক্সীয় মতবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে তারা পুঁজিবাদী সংকটের যে মর্মবস্তু ব্যাখ্যা করেছিলেন, আজকের পৃথিবীতে বিজ্ঞান প্রযুক্তিকে ব্যবহার করে পুঁজিবাদ এগোতে চাইলেও সেই মর্মবস্তুকে কোনোভাবেই অস্বীকার করা যাচ্ছে। আমি আবার উদ্ধৃত করবো সেই এই যে কথাটা বললেন, এই সংকট মানে পুঁজিবাদের সংকট নয়, পুঁজিপতির সংকট নয়। এই সংকটের বোঝাটা সে সংকটে যে আপনি বললেন ছাঁটাই, শিক্ষাক্ষেত্রে ছাঁটাই, সামাজিক ক্ষেত্রে ছাঁটাই, এইসব আছে। সবচেয়ে বড় সমস্যা এখন পৃথিবীতে হচ্ছে অসাম্য তৈরি হচ্ছে এবং খুব স্টার্কিং ডিসপ্যারিটি যাকে বলে পরিভাষায়, ভয়ঙ্কর ভাবে অসাম্য তৈরি হচ্ছে। ওই ফ্রান্সিস ফুকুয়ামা তিনি ওই একই সাক্ষাৎকারে বলছেন, সামাজিক সাম্যের প্রশ্নে বর্তমান বাজার অর্থনীতির ব্যবস্থা শ্রমিক সংগঠনগুলোকে ভীষণভাবে দুর্বল করছে, যার ফলে তাদের দর কষাকষির ক্ষমতা কমছে এবং এক শ্রেণীর ধনিক গোষ্ঠীর উত্থান ঘটছে, সর্বত্র যারা রাজনৈতিক ব্যবস্থাকে কার্যত নিয়ন্ত্রণ করছে। এটাই হচ্ছে সেই ক্রনি ক্যাপিটালিজম যে কথা সূর্যদা তার আলোচনার মধ্যে আনছিলেন। ফলে এই যে ক্রনি ক্যাপিটালিজম, এই আজকের এই সংকটে বিশেষ করে কিভাবে এই অসাম্যটাকে বাড়াচ্ছে, তার একটু ব্যাখ্যা একটু যদি ছুঁয়ে যাওয়া যান তাহলে ভালো হয়। আজকের সংকট মানে আমি বললাম অর্থনৈতিক দিক থেকে আমি যাচ্ছি না, কারণ আমরা আগে বলেছি আমি এই করোনা ভাইরাস সংক্রমণের পরে সংকটটা আরো তীব্র হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই করোনা ভাইরাস সংক্রমণ এর আগের যে সংকট, সেই সংকটের মধ্যেই নিহিত হয়েছে করোনা ভাইরাসের মতো একটা ভাইরাস কি করে সারা পৃথিবীকে গ্রাস করতে পারবে। সংকটটা কেবল ক্ষমতা বাজার এটাই নয়, যেখানে মুনাফাই হচ্ছে প্রধান লক্ষ্য, মানুষের আর কোনো স্বার্থের বিষয় যেখানে আসে না। আমি কথাই বলছি, পরিবেশের সংকট একটা সংকট, যেটাকে বাদ দিয়ে আজকে সংকট ঠিক বিচার করা যায় না। যেভাবে পৃথিবীতে উত্তাপ বাড়ছে, যেভাবে বরফ গলে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, একটা দেশ পৃথিবীর জার্মানি আমি উদাহরণস্বরূপ বলতে পারি, যদি কেউ ডুবে আগে ডুবে যাবে, পুরো জলের তলায় চলে যাবে। যে এই যে সংকট, এর সঙ্গে আবার এর সঙ্গে যখন কিছু জায়গায় ডুবে যাবে তখন কিছু জায়গায় জল থাকবে না, আবার জল থাকবে। আমি এখানে কোথায় বলছি আসানসোল পরে বেশি দূর যেতে হবে না, যদি প্রথম কোথাও জল না পাওয়া যায় তাহলে আমাদের রাজ্যে আসানসোল তার সঙ্গে হচ্ছে যে প্রজাতি নষ্ট হয়ে যায়। এটা যে এই যে করোনা ভাইরাসের একটা যদি আমরা দেখি তাহলে দেখি যে প্রজাতি নানা বৈচিত্র্য যে সেটা ক্রমাগতভাবে ধ্বংস হয়ে যায়, যেটা উদ্ভিদ জগতে, প্রাণী জগতে এবং যে সমস্ত ভাইরাস অনেকগুলো নানা রকমের প্রাণী, যেমন বার্ড ফ্লু বা মুরগি, এখানে কি বলে মুরগি শুরু হলো আসলে যেটা পোল্ট্রি থেকে, অর্থাৎ পোল্ট্রিতে মুরগির যে স্বাভাবিক চরিত্র, সেই স্বাভাবিক চরিত্র অর্থাৎ ঘুরে খাবে এইসব ব্যাপার নেই, ওই পোল্ট্রির মধ্যে খাবে এই ব্যাপার। এটা মেক্সিকো সীমান্তে আমেরিকায় ওইখানে শুরু, ওই দিক দিয়ে যদি আপনি ইতিহাসে যান। কিন্তু আর অনেক রকম মুরগি এখন নেই, অনেক রকম ছাগল এখন নেই, অনেক রকম বেগুন এখন নেই, আমি অনেক কথায় যাচ্ছি। ফলে ভাইরাস যে অনেকগুলো প্রাণীর মধ্য দিয়ে যে তার
যে সংক্রমণ ঘটছিল সেটা কমে গেছে এবং মানুষ এখন কাজে প্রকৃতির সংকট, পরিবেশের সংকট এবং তার সঙ্গে সঙ্গে এই যে সামগ্রিকভাবে প্রকৃতির উপরে প্রভাব, প্রকৃতির নিয়মকে অস্বীকার করে কেবল মুনাফা 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 ছাড়া আর কোনো ব্যাপার নেই। এরা যুদ্ধ ঘোষণা করেছে পরিবেশের নিয়ে। যত সব আলোচনায় আমরা দেখেছি এই সবচাইতে বড় সাম্রাজ্যবাদী দেশগুলো যুদ্ধ ঘোষণা করেছে, ট্রাম্প থেকে মোদি পর্যন্ত তাদের মনোভাবকে আমরা জানি। সুতরাং এই করোনা ভাইরাসের উত্থানটা এটাকে এর থেকে আলাদা করা যায় না। বৈষম্য তো আছেই, যা আমি পুনরাবৃত্তি করতে যাচ্ছি না। আর এইটা হওয়ার পরে যেটা হলো, তাহলে ভাবুন ভারতে 14 কোটি লোক এই লকডাউন শুরু হওয়ার আগে আর এই সময়ের মধ্যে 14 কোটি লোক বেকার হয়ে গেল। এই যে 14 কোটি লোক বেকার হয়ে যাওয়া এখন বাকি আছে এখন আরো আমাদের সামনে। কাজে এইরকম একটা পরিস্থিতি যেটা প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি যে আবার ফিরে যেতে হয়। মার্কস এঙ্গেলস থেকে আরম্ভ করে লেনিন যা প্রত্যক্ষ করেছিলেন সেগুলো প্রফেটিক, অর্থাৎ ভবিষ্যৎবাণী যাকে বলা হয়, সেগুলোই আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। কাজে এটা কোনো আশ্চর্য নয় যে আমরা এরকম একটা সংকট প্রত্যক্ষ করছি, যেটা সেই অর্থে মহামন্দার যাকে বলা হয়, অর্থাৎ 1929, 30, 31 ওই সময়কার যে সংকট, তার চাইতেও দীর্ঘতর এবং তার চাইতেও আরো তীব্র সেটাই। পুঁজিবাদের সংকট যে গভীর, এটা ব্যাখ্যা করার চাইতে মানুষ এখন জীবনের অভিজ্ঞতাতে বুঝতে পারছে কিভাবে অসাম্য বাড়ছে। শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত প্রশ্নে রাষ্ট্র সরকার তাদের দায়িত্ব অস্বীকার করছে, বাসস্থান, খাদ্য, এই সব প্রশ্নে অস্বীকার করছে। পুঁজিবাদের সংকট এইটা মানুষ দেখছে, মানুষ বিকল্পটা একটি কেবলমাত্র ব্যাখ্যা করে থেকে থাকলেন, এর বিকল্প উপস্থিত করেছিলেন সমাজ। মার্কস এঙ্গেলস তারা যে সমাজতন্ত্রের কথা বলেছিল, বাস্তব প্রয়োগ ঘটেছিল সেই অর্থে হাতে কলমে রাশিয়ার, পরবর্তী ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন। ফলে এইখানে সমাজতন্ত্রের ধারণাটা যে তাদের বিকল্প হিসেবে, এই ধারণাটা কি আজকে এই যখন সমাজতন্ত্র নেই সেই সময় একটা কথা বলি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে মার্ক্সীয় মতবাদ। এই মতবাদটা তার আগে পর্যন্ত মতবাদের জগতে যা ছিল, মতবাদ মানেই মূলত ওই বুদ্ধিগত বিকাশ নিয়ে কচকচানি। কিন্তু মার্ক্স এই মতবাদের মূল লক্ষ্যটা ব্যাখ্যা করলেন, বিশেষ করে নিয়ে জার্মান দার্শনিক ফয়ারব্যাকের ওপরে তার থিসিস লিখতে গিয়ে কিন্তু তিনি বললেন, 11 নম্বর থিসিসে বললেন যে দার্শনিকেরা এতকাল ধরে দুনিয়াটাকে ব্যাখ্যা করেছে, ভালো, তিনি বললেন ব্যাখ্যা করাটাই যথেষ্ট না, আসল কথা হলো দুনিয়াটাকে বদলাতে হবে। বদলাতে হবে মানে মানুষের স্বার্থে বদলাতে হবে। এবং গোটা মার্ক্সীয় মতবাদ কিন্তু হচ্ছে প্রয়োগের মতবাদ। এটা কিন্তু হচ্ছে প্রয়োগের লক্ষ্যে এই মতবাদ। এই মতবাদটার লক্ষ্যটা কি মার্ক্স এবং এঙ্গেলস এই মতবাদ প্রতিষ্ঠার সময় তারা দেখিয়েছিলেন, ঘোষণা করেছিলেন। এবং এই মতবাদ বলল পুঁজিবাদের অবসান ঘটাতে হবে, এবং পুঁজিবাদের অবসান ঘটিয়ে পরিকল্পনার ভিত্তিতে মানব সমাজকে পরিচালনা করতে গেলে শোষণের অবসান ঘটিয়ে এগোতে হবে। এবং এই শোষণের অবসান ঘটানোর প্রথম সমাজের রূপটাকেই তারা বললেন সমাজতন্ত্র। এটা ঠিকই, তাদের জীবিতকালে তারা সমাজতন্ত্র দেখে যান। ঐতিহাসিকভাবে এই দায়িত্ব পালন করেছিলেন কমরেড লেনিন 19 শতাব্দীর শেষে, 20 শতাব্দীর শুরুতে। এবং তিনি মার্ক্সবাদকে যেমন সমৃদ্ধ করেছিলেন তেমনি প্রয়োগ করলেন। এবং প্রয়োগ করা মানে এক্ষেত্রে লেনিনের অবদান আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু না। এবং সেই প্রয়োগের মধ্যে দিয়ে সোভিয়েত ইউনিয়ন গড়ে উঠলো। কিন্তু মনে রাখতে হবে, বিজ্ঞান, একটা কথা বলি, বিজ্ঞান কিন্তু কোনো অর্থাৎ ওই শিলীভূত তত্ত্ব নয়। ইট ইজ নট অ্যান অসিফাইড থিওরি। সায়েন্স ইট ইজ নেভার অসিফাইড থিওরি। এটা কোনো শিলীভূত না, এটা হচ্ছে ক্রমাগত বিকশিত জ্ঞান, তাকেই বলে বিজ্ঞান। এবং বিজ্ঞানের ধারা যদি, বিজ্ঞানের ইতিহাস যদি দেখেন, বিজ্ঞানের ধারায় আমরা দেখছি এক একটা তত্ত্ব এক সময় প্রতিষ্ঠা হলো,
ধরুন টলেমি একটা বিশ্ব ধারণা দিল, আবার পরবর্তীকালে তার 1000 বছর পরে কোপার্নিকাস সেই বিশ্ব ধারণাটাকে পাল্টে দিল, তাতে বিজ্ঞান সমৃদ্ধ হলো, এগিয়ে চলেছে। এটাই হচ্ছে বিজ্ঞান। মার্ক্সবাদকে আমাদের সেই দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে। পুঁজিবাদের অবসান ঘটবে, মানব সমাজের বিকাশের দ্বারাই ঘটবে। হ্যাঁ, স্বয়ংক্রিয়ভাবে ঘটবে না, ঘটাতে হবে বিপ্লবের মধ্যে দিয়ে। কিন্তু গড়ে উঠবে সমাজতন্ত্র। কিন্তু এই যে সমাজতন্ত্রের রূপটা, এই রূপটা লেনিন তিনি বাস্তবে তিনি রুশ দেশের মাটিতে প্রয়োগ করলেন, এগিয়ে চললো। কিন্তু এটা ঠিকই, লেনিন তো বেশি দিন সমাজতন্ত্র পরিচালনায় দায়িত্ব পালন করতে পারেননি, মাত্র 7 বছর। 1924-এ লেনিনের মৃত্যু হয়, তবে এটা ঘটনা। তারপরে সমাজতন্ত্রের বিকাশ হয়েছে। আরে বিকাশ না হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস কি? প্রায় 5.5 কোটি 70 লক্ষ মানুষ মারা গেছে, 1.75 কোটি রুশ দেশের জনগণ। শুধু নিজের দেশকে রক্ষা করেনি, সারা মানব সভ্যতাকে রক্ষা করেছিল। এবং সেই দেশের শিল্প, সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তির কি অসাধারণ বিকাশ। কিন্তু এটাও ঠিক বিপর্যয় হয়েছে। কিন্তু বিপর্যয়ের কারণ মার্ক্সবাদের কম্পাস, মার্ক্সবাদের শলাকাকে ব্যবহার করেই দুনিয়ার মার্ক্সবাদী লেনিনবাদীরা, আমরাও ভারতের বুকে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, আমরাও এর ভিত্তিতে এই বিপর্যয়ের কারণকে চিহ্নিত করেছি মানে এর মধ্যে দিয়ে মার্ক্সীয় মতবাদী অগ্রসর হয়েছে এই শিক্ষাকে নিয়ে। হ্যাঁ, এই প্রসঙ্গত বলি, মার্ক্স তার জীবিতকালে তিনি একটা শ্রমিক বিপ্লব প্রত্যক্ষ করেছিলেন। প্যারি শহরে, প্যারি নগরীতে শ্রমিকরা ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতা দখল করে 72 দিন তারা ক্ষমতা হাতে রেখেছিল। এটাই ছিল পৃথিবীর প্রথম বিপ্লব, শ্রমিক বিপ্লব। এবং শেষ পর্যন্ত রক্তের বন্যায় ডুবিয়ে দিয়েছিল তিয়েরের নেতৃত্বে ফরাসি শাসক শ্রেণী। কিন্তু মার্ক্স ওই সময় প্রত্যক্ষভাবে ওই প্যারি কমিউনকে সাহায্য করেছিলেন। শেষ পর্যন্ত ব্যর্থতাকে তো এড়ানো যায়নি। কিন্তু ব্যর্থতার পর মার্ক্স লেসন্স অফ প্যারি কমিউন, শিক্ষাটা কি, উপস্থিত করেছিলেন কমরেড লেনিনের কথায়। ওই লেসন্স অফ প্যারি কমিউন পরবর্তীকালে সাফল্যের সঙ্গে রুশ বিপ্লব পরিচালনায় তাদের সাহায্য করেছিল। সেরকম রুশ বিপ্লব, সমাজতন্ত্র 74 বছর ভেঙে পড়লো। এর থেকে দুনিয়ার মার্ক্সবাদী লেনিনবাদীরা মার্ক্স লেনিনের প্রদর্শিত পথেই তারা শিক্ষাটাকে গ্রহণ করি আজকে বিংশ শতাব্দীতে আমরা বলতে পারি দুনিয়ার বুকে আরো ওই বিংশ শতাব্দীর সমাজতন্ত্রের অভিজ্ঞতাকে নিয়ে আরো উন্নততর রূপে সমাজতন্ত্র গড়ে তোলার লড়াই চলছে। কিন্তু একটা কথা কি, সমাজতন্ত্র গড়ে তোলায় সোভিয়েত ইউনিয়নের অভিজ্ঞতা, সাফল্য আছে, ব্যর্থতা আছে। আজকে আবার তাকিয়ে দেখুন, ওই যে বলছিলেন, আপনিও বলেছেন, সূর্যবাবুও বলেছেন, চীন, ভিয়েতনাম, কিউবা এই কোভিড-19 একটা ভিন্ন, একটা নতুন পরিস্থিতি তৈরি করেছে। কিন্তু একটা কথা যেটা বলছিলাম, যে আজকের পৃথিবীতে অস্বীকার করতে পারে পুঁজিবাদ মানেই বেকারি, পুঁজিবাদ মানেই অভাব, পুঁজিবাদ মানেই বৈষম্য, পুঁজিবাদ মানেই স্বাস্থ্যহীনতা, পুঁজিবাদ মানেই আবার গণতন্ত্রহীনতা। এই যে স্বৈরতন্ত্র, মানুষের অধিকার, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া, এটাই পুঁজিবাদ। আজকের বিশ্বের দিকে তাকান। কিন্তু এর পাশাপাশি আজকের পৃথিবীতে সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্র মানুষের সমস্যার সমাধান করে উত্তরোত্তর সমৃদ্ধি ঘটাতে লাগাতার চেষ্টা করছে। সেই জন্য আজকের দিনে হাজারো চেষ্টা করে, ঠিকই মার্ক্সবাদ বিরোধীরা খুব উল্লাসে, ওই ফুকুয়ামা যেমন বলেছিলেন এন্ড অফ হিস্ট্রি, ইতিহাস শেষ হয়ে গেল, তেমনি আরো অনেক বিশ্বের এরকম মার্ক্সবাদ বিরোধীরা ঝাঁপিয়ে পড়ে ওই আর 1990-91 ওই বিপর্যয় যখন ঘটেছিল রুশ দেশের মাটিতে, সোভিয়েত ইউনিয়নে, তারা মার্ক্সবাদকে অপ্রাসঙ্গিক প্রমাণ করতে উঠে পড়ে লেগেছিল। তারপরে আজকে 29 বছর কেটে গেছে, ঘটনা প্রমাণ করছে যে পুঁজিবাদ আজকে নতুন নতুন সমস্যায় জড়িয়ে গেছে। আজকের গোটা বিশ্ব স্বাস্থ্য সমস্যা, জনস্বাস্থ্যের সমস্যা, এটাও পুঁজিবাদের এক বিশাল তার অবদান আছে এই ভয়ঙ্কর সংকটে। এবং আজকের পৃথিবীতে সমাজতন্ত্র, সেই সমাজতন্ত্র বিকল্প দুনিয়ার ধারণাটাকে আরো 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 বেশি করে প্রমাণ করছে। ওই যে নতুন করে এই যে মার্ক্সবাদের চর্চা বাড়াও, বিকল্পের লক্ষ্যে আরো বেশি করে অনুশীলন করো মার্ক্সবাদ, এই প্রশ্নটা আসছে কেন? এই প্রশ্নটা আসছে এই জন্য। বিশেষ করে আমাদের এখানেও আসছে এবং সাধারণ মানুষের মধ্যেও আছে যে বিকল্প হিসেবে সমাজতন্ত্র যখন সোভিয়েত ইউনিয়নে এসেছিল এবং সেই সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর 1 নম্বর অর্থনীতি হয়েছিল, খেলাধুলার জগতে, সংস্কৃতির জগতে ইউরোপের পিছনের উপর গোটা পৃথিবীতে 1 নম্বর হয়েছে। কিন্তু সেই সমাজতন্ত্র তো রক্ষা করা গেল না। তাহলে সমাজতান্ত্রিক ব্যবস্থা এটাই যে পুঁজিবাদের বিকল্প হিসেবে পুঁজিবাদকে সরিয়ে প্রতিষ্ঠিত হতে পারে এবং সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে, এর সামনে একটা খুব বড় প্রশ্ন চিহ্ন দাঁড় করল। তাহলে সমাজতন্ত্রই যে পুঁজিবাদের বিকল্প এবং পুঁজিবাদ যে শেষ শব্দ নয়, এই
ব্যাখ্যাটা আজকের দিনে আজকের পৃথিবীতে বিশেষ করে পুঁজিবাদের সংকট যখন গভীর হচ্ছে, আমরা ঠিক সমাজতন্ত্রটা বলতে কি বুঝছি আজকের পৃথিবীতে পরিবর্তিত পৃথিবীতে, এইটা মানুষের মধ্যে একটা খুব বড় প্রশ্ন আকারে উপস্থিত হচ্ছে। মানে এইটা যদি সূর্যদের খানিকটা ব্যাখ্যা। হ্যাঁ, প্রথমত আমি মনে করি না যে এই অবৈধ স্মার্টফোনটি বিপর্যয় হয়েছে। যা বিপর্যয় হয়েছে যে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যে মতবাদ তার প্রয়োগের বিচ্যুতির জন্য। প্রয়োগের বিচ্যুতি অনেক কথা আমি এখানে যেতে পারছি না, এটা একটা বিশাল ব্যাপার। কিন্তু আমরা প্রথমত আমি দু তিনটা কথা বলছি। প্রথমত হচ্ছে 1 নম্বর বিষয় হচ্ছে যে মার্কস এঙ্গেলস এই সময় ওরা ভেবেছিলেন যে আগে উন্নত পুঁজিবাদী দেশগুলোতে বিপ্লব হবে, এবং লেনিনের সময় লেনিন বললেন যে কেন সাম্রাজ্যবাদের যুগে সবচাইতে সফলতা যেখানে দুর্বল সেখানেই ছিঁড়ে যাবে, সেটা রুশ দেশে হলো, একটা পশ্চাৎপদ দেশে। এবং তারপরে চীনের মতো দেশ অনেক অনেক বেশি পশ্চাৎপদ। যদি আপনি ধরেন ভারতের সঙ্গে তুলনা করেন, 1947 সালের ভারত, তার 2 বছর পরে 1949 সালে চীন ওই ভারতের চাইতে অনেক পিছিয়ে ছিল। কাজে ওই রকম একটা পশ্চাৎপদ দেশে কি ভিয়েতনাম কি কোরিয়া ইত্যাদি এই সমস্ত দেশে যে হলো, সুতরাং এমন একটা দেশে যেখানে উৎপাদিকা শক্তির বিকাশ একেবারে নিম্ন স্তরে, তাকে খুব দ্রুত উচ্চ স্তরে নিয়ে যাওয়া, উৎপাদন ইত্যাদি বৃদ্ধি করা, উৎপাদিকা শক্তির বিকাশ ঘটানো, এটা একটা চ্যালেঞ্জ ছিল। এটা মনে রাখা দরকার। দ্বিতীয়ত হচ্ছে আমি বললাম যেটা হচ্ছে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মতবাদ। যদি আপনি ফিরে যান মার্ক্সের সময়, ওরা প্যারি কমিউনের অভিজ্ঞতার কথা সেদিন বলেছেন, আমি বলছি না, পুনরাবৃত্তি যাচ্ছি না। একটা মৌলিক শিক্ষা কমিউনিস্ট ইশতেহারের 1872 সালের জার্মান সংস্করণের ভূমিকায় মার্কস এঙ্গেলসের স্বাক্ষরে লেখা হলো যে কিছু কথা আমরা কমিউনিস্ট ইশতেহারে বলেছিলাম, সেগুলো এখন সেকেলে হয়ে গেছে, এগুলো সময় উপযোগী পরিবর্তন দরকার। প্যারি কমিউনের শিক্ষার মূল কথাটা ওইখানেই আছে। পরে যখন জার্মানিতে যখন গোথা কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানে মার্ক্সের একটা বড় অবদান হচ্ছে যে সমাজতন্ত্র মানে সেদিকে যাওয়ার মানে কি, সেখানে একটা বড় বিষয় আছে। কিন্তু একটা ভিন্ন পরিস্থিতিতে যখন সোভিয়েত ইউনিয়নে যেখানে সমাজতন্ত্র গড়ে তুলতে হচ্ছিল, একটা চ্যালেঞ্জ তো আমি বললাম যে তখন একটা মাত্র দেশে সমাজতন্ত্র গড়ে তোলা সম্ভব কিনা এরকম একটা পশ্চাৎপদ দেশে, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেটা একটা একটা ব্যাপার। কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে যে এইটা যেটা লেনিন বিশদ ব্যাখ্যা করেছিলেন, সেটা ভুলে যাওয়া হয়েছিল যে পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রে উত্তরণ একটা দীর্ঘকাল পর্ব জুড়ে চলে, এটা কয়েক বছরের ব্যাপার না। এবং তার একটা প্রাথমিক স্তর লেনিন নিজেই রাষ্ট্রীয় পুঁজিবাদ, এই গৃহযুদ্ধ ইত্যাদি এইসব সাম্রাজ্যবাদের শিবিরগুলো যখন ঘিরে ফেললো সোভিয়েত ইউনিয়নকে ওয়ার কমিউনিজমের পরে, আমরা দেখেছি যে তথাকথিত নিউ ইকোনমিক পলিসি, রাষ্ট্রীয় পুঁজিবাদ ইত্যাদি, এই ধারণাটা লেনিন উপস্থাপিত করেছিল। আবার লেনিনের থাকতে থাকতেই সেই স্তর থেকে আবার কিভাবে সমাজতন্ত্রের তার নিজস্ব শক্তি বৃদ্ধি করা যায় সেই কাল পর্ব শুরু হয়েছে। যদি আপনি দেখেন যে এই ধারণা যা লেনিন তখন সতর্ক করে দিয়েছিলেন যে এটা দীর্ঘকাল পর্ব জুড়ে চলবে, এবং দীর্ঘকাল পর্ব জুড়ে শ্রেণী সংগ্রাম থাকবে সমাজতান্ত্রিক দেশেও, সেখানে বুর্জোয়া শ্রেণীর অস্তিত্ব থাকবে, এবং সেখানে প্রতিদিন অসংখ্য বুর্জোয়া, তাদের সংখ্যা বাড়বে। একবার সমাজতন্ত্র হলে সে উল্টে আবার পুঁজিবাদী ব্যবস্থা হবে না, এটা মনে করা ঠিক না। যেটা অনেক সময় পরে মনে করা হয়েছিল, ঘোষণা করে দেওয়া হয়েছিল। পৃথিবীর 81টা কমিউনিস্ট পার্টি তখন সেই ভুলের শিকার হয়েছিলেন যে একবার যেখানে সমাজতন্ত্র হয়েছে এইসব সোভিয়েত ইউনিয়ন ইত্যাদি, এখানে আর কখনো পুঁজিবাদ ফিরে আসবে। এটা লেনিনীয় ধারণা, মার্ক্সবাদের লেনিনবাদের ধারণার সঙ্গে, মৌলিক ধারণার সঙ্গে এটা মেলে না। আরো অনেক কথায় আমি যেতে পারছি না, যে পুঁজিবাদের ক্ষমতা, বিকাশের ক্ষমতা, পুঁজিবাদ একটা সংকট কাটিয়ে আরেকটা সংকট, এবং পুঁজিবাদের এই যে বিকাশের ক্ষমতা,
এটাকে ছোট করে দেখা হয়েছিল, আর সমাজতন্ত্রের সম্ভাবনাকে অনেক বড় করে দেখা হয়েছিল। ভুল একটা মূল্যায়ন করা হয়েছিল যে পুঁজিবাদ একটা সাধারণ সংকটের দিকে পৌঁছেছে, শেষ সংকট ইত্যাদি ইত্যাদি। যখন পুঁজিবাদের স্বর্ণযুগ, সেই সময়ের একটা পরিস্থিতির একটা ভুল মূল্যায়ন করা হয়েছিল। যে কথা স্টালিন মৃত্যুর আগেও লিখে গেছেন, স্টালিনের নামে অনেক কিছু বলা হয়, ঠিকই শেষ জীবনে তিনি নিশ্চয়ই ভুল করেছিলেন, তিনি দায়িত্ব অস্বীকার করতে পারেন না, কিন্তু তার অবদান অনেক বড় ছিল। কি দ্রুততার সঙ্গে একটা দেশে এরকম পশ্চাৎপদ দেশে দ্রুত যে শিল্পের বিকাশ ইত্যাদি যা ফ্যাসিবাদের আক্রমণকে মোকাবিলা করতে সাহায্য করেছিল, এটা একটা বিরাট অবদান। কিন্তু তিনি মৃত্যুর আগে এটা বুঝেছিলেন এবং তা লিখে গেছিলেন তার শেষ বই বলে, যেটা ওকে বলা হয় যে মানে সমাজতন্ত্রের সমস্যা, সোভিয়েত ইউনিয়নের প্রবলেমস অফ সোশ্যালিজম ইত্যাদি। সেখানে বলেছিলেন যে পুঁজিবাদে বাজার থাকে, পুঁজিবাদে পণ্য থাকে, সমাজতন্ত্রে সমাজতন্ত্রে পণ্য থাকে, বাজার থাকে, এবং বাজার পণ্য থাকে বলে কতগুলো নিয়ম নীতি, যা যে সতর্কতা ওর মধ্যে ছিল স্টালিনের শেষ রচনা, সেগুলো মান্য করা হয়নি। যাই হোক, আমি তাছাড়া মতাদর্শগত পার্টি সম্পর্কে ধারণা ইত্যাদি ক্ষেত্রে বিচ্যুতি ঘটেছে। কিন্তু কেউ তো বলছেন না যে সোভিয়েত ইউনিয়ন কিংবা পূর্ব ইউরোপ বাদ দিলে যারা ভিয়েতনাম কি চীন কি কিউবা এইসব দেশে সমাজতন্ত্র আছে কি করে। এইসব দেশে বর্তমানে করোনা ভাইরাসের সংক্রমণের সময় প্রমাণিত হয়েছে যে ভিয়েতনাম একটা দেশ যেখানে একজনও মারা যায়নি করোনা ভাইরাস, ছোট দেশ, কোনো সন্দেহ নেই। কিন্তু চীনে এই যে মডেল বলা হচ্ছে এই সমস্ত দেশে, কিউবা সেই নিজের দেশ, সেখানে সংক্রমণ মোকাবিলা করছে আর পৃথিবীর অন্যান্য দেশেও সাহায্য পাঠাচ্ছে। এই এই অর্থাৎ সমাজতন্ত্র যদি আপনি জান, তাহলে যদি ওই বিষয়ে জান, তাহলে আমরা এটা বলেছি যে এখনকার সমাজতন্ত্র যে সমস্ত দেশে আছে তা লেনিন যা 1920 সালে বলেছিলেন মোটামুটি সেই মডেলই অনুসরণ করছে। সতর্কতার সঙ্গে অন্যান্য দেশের সমাজতন্ত্রের যে অব্যবস্থাটাকে ভেঙে দেওয়া হয়েছে সেটা থেকে শিক্ষা দিয়েই তারা করছে। এবং একবিংশ শতাব্দীতে আমরা খুব স্পষ্টভাবে কথা বলেছি যে ওই বিংশ শতাব্দীর মডেল একবিংশ শতাব্দীর জন্য প্রযোজ্য নয়। একবিংশ শতাব্দীর সমাজতন্ত্র নির্মাণ ইত্যাদি একটা নতুন চ্যালেঞ্জ, এবং সেটা দীর্ঘকাল ওই শিক্ষা থেকে, ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে সেগুলো করতে হবে। কিন্তু যে বিষয়ে কোনো সন্দেহ নেই যে সেই সমাজতন্ত্র মানা হচ্ছে প্রত্যেকের জন্য খাদ্য, প্রত্যেকের জন্য বাসস্থান, প্রত্যেকের জন্য বস্ত্র, প্রত্যেকের জন্য শিক্ষা, প্রত্যেকের জন্য স্বাস্থ্য, প্রত্যেকের জন্য কাজ ইত্যাদি। এই একটা বিষয় যেটা বিভিন্ন দেশে ভিন্ন নির্দিষ্ট পরিস্থিতির উপর বিশ্লেষণ করে সেই সমাজতন্ত্রের কর্মসূচি নিতে হবে। তার আগে বিপ্লবীর গণতান্ত্রিক স্তরকে অনেক দেশে ফেলতে হবে। আমি এইসব বিষয় কথার মধ্যে যাচ্ছি না। সমাজতন্ত্রের শ্রেষ্ঠত্ব এখনো প্রমাণিত। আমি এই করোনার সময় যে অভিজ্ঞতা তার থেকেও বলতে পারি, সংকটের যে অভিজ্ঞতা তার থেকেও বলতে পারি, আরো অনেকগুলো ব্যাপারে বলা যায়। ঠিকই। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বারে বারে সামনে আসে এবং কয়েকজন এখানে এনেছেন, যে পুঁজিবাদী ব্যবস্থা এর তো কেবল অবজেক্ট তৈরি করে তাই নয়, সাবজেক্ট তৈরি করে, এবং এই গোটাটাই হচ্ছে তার যে উৎপাদন সম্পর্কে তৈরি হয় পুঁজিবাদী ব্যবস্থা, সেই উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে তৈরি। এর উপর ভিত্তি করে সংস্কৃতি, এর উপর ভিত্তি করে মূল্যবোধ, এবং আজকে যে মূল্যবোধের আজকে সংস্কৃতির প্রশ্নে পৃথিবী জোড়া যে বৈচিত্র্য অথবা আমাদের দেশের যে বৈচিত্র্য, এই বৈচিত্র্যগুলোকে ক্রমশ ধ্বংস, অর্থাৎ একই রকমের বাজার হলে আমার বাজার ধরতে সীমিত, সেখান থেকে বৈচিত্র্যগুলোকে ধ্বংস করবো, সেখান থেকে আমাদের সংস্কৃতি তার পুনর্নির্মাণ। এই প্রশ্নগুলো কিন্তু এখন আজকের পৃথিবীতে অনেক বেশি আলোচনার মধ্যে চলে আসছে। ফলে এর বিরুদ্ধে লড়াই এবং পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই, এই দুটো ইন্টারলিঙ্ক এবং কেমন হবে?
এই যে লড়াই আমাদের, যে প্রসঙ্গটা এলো, ঠিকই পুঁজিবাদ যেমন অবজেক্ট অর্থাৎ বস্তু বা বিষয় তৈরি করে, আবার বিষয় সাবজেক্ট অর্থাৎ যারা এটাকে করবে তাদেরও তৈরি করে। যেমন ধরুন বিজ্ঞাপন, বিজ্ঞাপন দিয়ে বাজার পণ্যের তৈরি করা এটা বিষয়ীদের তৈরি উদাহরণ। এটা পুঁজিবাদের বৈশিষ্ট্য। আবার পুঁজিবাদ একটা জিনিস সম্পর্কে চাহিদা, নিড, এর সঙ্গে কিন্তু মানুষের মানসিকতার প্রশ্ন হয়। অর্থাৎ মানসিকতায় যেটা হয়তো না হলেও চলে, কিন্তু তার সম্পর্কে ক্রমান্বয়ে ওটা আরো বেশি করে দরকার। এই বোধটা তৈরি করা মানুষের মানসিকতা, অর্থাৎ মানুষের জীবন বোধ অর্থাৎ সংস্কৃতির জায়গাটা, এটাও কিন্তু যদি বলেন এটাও পুঁজিবাদ নিয়ন্ত্রণ করতে চায়, পরিচালনা করতে চায়। হ্যাঁ, প্রসঙ্গত একটা কথা বলি, এই যে সংস্কৃতি, কালচার ইংরেজিতে বলছি, সংস্কৃতি, এই সংস্কৃতি কিন্তু মানুষের উৎপাদন প্রক্রিয়ার বাইরে থেকে এটাকে দেখে লাভ। মানুষের উৎপাদন প্রক্রিয়ার মধ্যে অতীতে এর মধ্যে দিয়ে মানুষের পারস্পরিক সংহতি গড়ে তোলার লক্ষ্য নিয়েই সংস্কৃতির কিন্তু উদ্ভব ঘটেছিল। তাই সংস্কৃতি কিন্তু মানুষের উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যেমন পণ্য বিনিময় বাজার, তেমনি সংস্কৃতি। আবার এই সংস্কৃতি নিশ্চয়ই মানুষের মধ্যে সুকুমার প্রবৃত্তি, জীবনবোধ সেগুলো আরো আরো উন্নত করা ভূমিকা করেছে, পালন করতে সমর্থ হয়েছে। আজকে পুঁজিবাদের সবচেয়ে বড় কথা, তারা যেমন সমস্ত পেশাকে কমিউনিস্ট ইশতেহারে খুব সুন্দর করে বলছেন মার্কস এঙ্গেলস, পরিষ্কার প্রাঞ্জল ভাষায়, এই পুঁজিবাদ সমস্ত পেশাকে, সমস্ত অল প্রফেশন, এমনকি এতকাল ধরে যে পেশাকে আমরা সম্মানের চোখে দেখতাম, সবকিছুকেই আজকে বেতনের অধীন অর্থাৎ পুঁজিবাদ পণ্য হিসেবে রূপান্তরিত করেছে। আবার এইভাবেই সে কিন্তু সংস্কৃতি, তাকেও সে পণ্য হিসেবে, অর্থাৎ সংস্কৃতি মানে মানুষের স্বাভাবিক বিকাশ, মানুষের আত্মিক বিকাশ, আত্মিক মানুষের স্বাভাবিক বিকাশের সঙ্গে সেভাবে না, তারা সংস্কৃতিটাকেও পণ্য হিসেবেই দেখে। যার জন্য আজকের পৃথিবীতে আজকে তার বাজার চাই, সংস্কৃতির বাজারটা সে দখল করতে চায়। ফিল্ম থেকে শুরু করে সমস্ত কিছু, পাবলিকেশন, সমস্ত বাজার, এই বাজারকে দখল করতে গেলে এই যে বৈচিত্র্যপূর্ণ পৃথিবী, এই যে বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের সংস্কৃতি, বিভিন্ন উপভাষা ভিত্তি করে সংস্কৃতি, বিভিন্ন লোক সংস্কৃতি, এই যে বৈচিত্র্য, ডাইভার্সিটি ইন কালচার, এই সংস্কৃতির বৈচিত্র্য কিন্তু তাদের তার বাজারের উপরে আধিপত্য প্রতিষ্ঠায় বাধা তৈরি করে। যার জন্য আমরা লক্ষ্য করি বিশ্বায়ন প্রক্রিয়া, এই বিশ্বায়ন প্রক্রিয়ার নাম করে বলতো আন্তর্জাতিক পুঁজি, সে ক্রমান্বয়ে সংস্কৃতি তার উপরে তার আধিপত্য কায়েম করা এবং আধিপত্য কায়েম থেকে ডাইভার্সিটিকে কি করা, বৈচিত্র্যকে ধ্বংস করা। একই ধরনের যেটা বলে না স্ট্রেট জ্যাকেটিং, অর্থাৎ পৃথিবীর এত বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি একটা ধারায় নিয়ে যাতে উৎপাদনের সুবিধা হয়, আর এই উৎপাদন করে বাজার, সংস্কৃতির বাজারটাকে নিয়ন্ত্রণ করা। আজকে গোটা দুনিয়ায় এইভাবে আমরা দেখছি বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিকে ক্রমান্বয়ে তাকে পিছনে ঠেলে দেওয়া হচ্ছে এবং সাম্রাজ্যবাদ নিয়ন্ত্রিত, আন্তর্জাতিক লগ্নিপুঁজি নিয়ন্ত্রিত সংস্কৃতিকে সামনে আনা হচ্ছে। এটার ফলে যেটা হচ্ছে যে সারা বিশ্ব জুড়ে সংস্কৃতির অভাব, বিকাশের ধারা নিশ্চিতভাবে সংস্কৃতির সঙ্গে মানুষের শিক্ষা সংস্কৃতির অগ্রগতির ধারা চলে যাচ্ছে, এটাও আক্রমণ। এর ফলে আজকে আমরা পৃথিবীতে দেখি মূল্যবোধের জায়গাটা ধাক্কা খেয়ে গেছে। এই যে একটু আগে বলছিলেন না, আজকের দিনে দেখা যাচ্ছে ভারতের মতো দেশে এরা আজকে বিরাট জায়গায় থেকে শুরু করে মেহুল চোকসি, অর্থাৎ এইরকম লোকেরা যারা রাষ্ট্রের মদতে, এরা উল্লেখযোগ্য জায়গা রাষ্ট্রের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে সমাজের ক্ষেত্রে, এগুলো বোঝা যাচ্ছে নীতিবোধ মূল্যবোধের অবক্ষয়। হ্যাঁ, পুঁজিবাদ মূল্যবোধকে পরে সে আর বিকশিত করতে পারেনি। আজকের এই মুহূর্তের পৃথিবীতে পুঁজিবাদ সাম্রাজ্যবাদের যখন সংকট আমরা দেখছি, সংস্কৃতির সাথে সাথে মূল্যবোধ নীতিবোধের সংকট, নিশ্চিতভাবে বলা যেতে পারে আজকের দুনিয়া মানব সভ্যতা তাকে এগোতে হবে। এগোতে গেলে সংস্কৃতিকে রক্ষা করে তাকে আরো বিকশিত করা, সাথে সাথে মানবিক যে গুণাবলী
অর্থাৎ মূল্যবোধ নীতিবোধকে রক্ষা করে তাকে আরো আরো উন্নত করা। এই জন্যেও পুঁজিবাদের অবসান এবং পুঁজিবাদের অবসানের সমাজতন্ত্রের পথ, এটা আরো আরো অবধারিত হিসেবে আমাদের সামনে দাঁড়িয়েছে। এখন সময় আমাদের খানিকটা দ্রুত এগিয়ে যাচ্ছে। আমি এখান থেকেই বিশেষ করে সূর্যদা যে শেষ কথাটা বলেছিলেন যে একবিংশ শতাব্দীর মতো করেই আমাদের মার্ক্সবাদকে দেখতে হবে এবং একবিংশ শতাব্দীতে কেমন ভাবে মার্ক্সবাদের আমরা প্রয়োগ ঘটাবো সেটাও আজকে আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। এখন একবিংশ শতাব্দীর মার্ক্সবাদের নামে পোস্ট মডার্নিজমের তত্ত্ব অথবা আরো অনেক রকম তত্ত্ব আসছে, যে তত্ত্ব মার্ক্সবাদের যে মূল কথা শ্রেণী সংগ্রামের তত্ত্ব, সেই তত্ত্বটাকেই তারা অনেক সময় ডিসকার্ড করছে এবং সেখান থেকেই মানুষের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করা এবং এই পুঁজিবাদকে উৎখাত না করে যে মানব সমাজের মুক্তি নেই, এই কথাকে, মৌলিক কথাকে অস্বীকার করবার চেষ্টা চলছে। তাহলে একবিংশ শতাব্দীর সমাজতন্ত্র মানে কি এই যে শ্রেণী সংগ্রামের ক্ষেত্রে কোথাও সমঝোতা আসবে, পুঁজিবাদকে রেখেও মানব সভ্যতা এগোতে পারবে? এটা কি 21st সেঞ্চুরির সোশ্যালিজম কখনো হতে পারে? সূর্যদা? হ্যাঁ, না ঠিকই আমি বলছি যে প্রথমত এখানে আবার মার্ক্সে ফিরে যেতে হবে। মার্ক্স বলেছিলেন এবং মার্ক্সের মৃত্যুর পরে মার্ক্সের সমাধি পার্শ্বে এঙ্গেলস একটা বক্তৃতা করেছিলেন, ছোট, এত 3 মিনিটের বক্তৃতা হয়তো হবে, 12-14 জন লোক ছিলেন। আমি বলছি সেই বক্তৃতা একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্ক্সের অবদান কি, একটা বড় অবদান। দুটো কথা উনি উল্লেখ করেছিলেন, আমি একটাই খালি উল্লেখ করছি, যে এটা যে কোন দেশের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ইত্যাদি ইত্যাদি, যাকে সুপারস্ট্রাকচার, পরিকাঠামো এইসব বলা হয়, সেটা নির্ভর করে সেই দেশের যে উৎপাদন ব্যবস্থা, তার চরিত্র কি। উৎপাদন ব্যবস্থার চরিত্র যখন পুঁজিবাদী, উৎপাদন ব্যবস্থা যদি একটা পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা হয় এবং সাম্রাজ্যবাদের যুগে পুঁজিবাদের সর্বোচ্চ স্তর সাম্রাজ্যবাদের যুগে যদি সেটাই হয়, কিংবা 2008-এর পরে এখন যেটা চলছে সেটা হচ্ছে তথাকথিত লুটেরা পুঁজির রাজত্ব বা ধান্দার ধনতন্ত্র, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি অনেকটা আদিম রূপ নিয়ে, সেইটাই হচ্ছে আধিপত্যকারী শ্রেণীর যে মতাদর্শ, রাজনীতি, সংস্কৃতি, এটা বাকিদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা। এটা মার্ক্সের কথা, আমি ফিরে যাচ্ছি, মার্ক্সের অবদান, যা এঙ্গেলস বলেছিলেন, বড় একটা অবদান। কিন্তু এর পাশাপাশি যেহেতু শ্রেণী সংগ্রাম আছে, সেহেতু বিকল্প সবটার জন্য সংগ্রাম আছে। পোস্ট মডার্নিস্ট যাদের বলা হচ্ছে, আমি আগেই বলেছি যে তারা এখন কার্যত অস্তিত্ব হারাচ্ছেন। যদি আমাকে বলেন তাহলে আমি বলতে পারি যে এটার উত্থান হচ্ছে 1973 সালে, যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে টানা একটা স্বর্ণযুগ পুঁজিবাদ, সেই সময়ে সংকটহীন প্রায় সময় থেকে 73 সাল যদি আপনি ধরেন, তখন হচ্ছে যে পুঁজিবাদের সংকট, যার থেকে উদারনীতির সূচনা হচ্ছে 73 সালে, যা চিলিতে প্রথম প্রয়োগ হয়েছিল ফ্রিডম্যানের সময়। এবং সেই উদারনীতির যুগের একটা মতাদর্শ, পরিকাঠামো ছিল। আমাকে যদি বলেন তাহলে আমি বলতে পারি, ওর মতবাদ যদি বলেন তাহলে হচ্ছে উত্তর আধুনিকতার মতবাদ। যদি ওর সংস্কৃতি কি বলেন, মানে কি বলে, রাজনীতি কি বলেন, তাহলে হচ্ছে পরিচিতি সত্তার রাজনীতি। এবং সংস্কৃতি সম্পর্কে অনেকগুলো বিষয় আছে, আমি তার মধ্যে যাচ্ছি না, সেই বিতর্কের মধ্যে যাচ্ছি, কিন্তু সেইটা এখন শেষ। সেইটা কিন্তু একটা ক্ষয়িষ্ণু শক্তিতে এখন পরিণত হয়েছে। এখন যেটা সবচাইতে বড় চ্যালেঞ্জ, যে নয়া ফ্যাসিবাদ, এটা এখনকার পরিকাঠামো যদি আপনি বলেন, সেটাই হচ্ছে ধর্ম, জাতি, বর্ণ এসবের ভিত্তিতে। খোদ আমেরিকা থেকে, ইউরোপ থেকে, এই কোথায় আব্রাহাম লিঙ্কনের আমেরিকা থেকে আরম্ভ করে, যাই হোক আমি যাচ্ছি না এত কথায়, কিন্তু আমি বলছি যে এখন সেখানে সমাজতন্ত্রের কথা উঠছে বিকল্প, আবার যে ফ্যাসিবাদী প্রবণতা আমরা দেখতে পাচ্ছি মুখোমুখি দাঁড়িয়ে। কাজে এইটা দেখিয়ে দিচ্ছে যে এইটা পুঁজিবাদের একটা সময় এসছে, যখন সংকটটা এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, যেটা আমি বলছি আবার সিস্টেমিক ক্রাইসিস, পুঁজিবাদ ব্যবস্থাজনিত
এই ব্যবস্থার পরিবর্তন ছাড়া এই সংকট থেকে উদ্ধার হওয়ার কোনো দ্বিতীয় রাস্তা নেই। বলতে পারেন সেই অর্থে দক্ষিণপন্থার ব্যাপক উত্থান আর তার বিরোধী একটা বিকল্প উত্থান, অর্থাৎ একটা তীব্র শ্রেণী সংঘাত সংগ্রামের দিকে যাচ্ছে সারা দুনিয়া। এবং যখন বিপ্লব আর প্রতি বিপ্লব মুখোমুখি দাঁড়াবে, সেই রকম একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সে লড়াই আরেক ধাপ এগিয়ে যাবে সমাজতন্ত্রের দিকে। মানুষের জয়যাত্রার যে যুগ, সেই যুগের দিকে আরো এগিয়ে যাবে। পুঁজিবাদের ধ্বংসের যুগ, সে আরেক ধাপ এগিয়ে যাবে। আমাদের যদি এগোতেই হয়, বিশেষ করে আমাদের ভারতবর্ষের যে কথাটা খুবই প্রাসঙ্গিক, এবং একটা অভিযোগ অনেক সময় আমাদের দেশে যারা মার্ক্সবাদ বিরোধী এবং পুঁজিবাদের পক্ষে কথা বলেন, তারা বলেন যে ভারতবর্ষে আমরা বসে আছি, ভারতবর্ষের কোনো মতবাদ দিয়ে আমরা আলোচনা করিনি, আমরা কেন মার্ক্সবাদ নিয়ে আলোচনা করি? এখন সমাজ বিজ্ঞান অথবা বিজ্ঞান তার পৃথিবীতে কোনো ভৌগোলিক সীমারেখা টানা যায় কিনা? আর ভারতবর্ষকে তো মার্ক্সকে আলোচনা করে দেখেছি, তিনি যদি স্বল্প পরিসরে করেছেন, অল্পই করেছেন, এবং এই প্রশ্নের ঠিক কিভাবে আমরা উত্তর দিই? আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি। মার্ক্স ভারত সম্পর্কে জানার তার সুযোগটা ছিল খুব সীমিত, কারণ সেই সময় ব্রিটিশ শাসন চলছে, আমাদের দেশ থেকে ডেসপ্যাচ যেত, সেই ডেসপ্যাচ লন্ডনে, সেখানে লাইব্রেরিতে সেই ডেসপ্যাচ পড়েই তিনি ভারত সম্পর্কে জানবার বুঝবার চেষ্টা করেছেন। এবং ইন্ডিয়ান হিস্ট্রি, ভারতের ইতিহাস সম্পর্কে যে নোট তিনি প্রস্তুত করেছিলেন, সে নোটটা পরবর্তীকালে প্রকাশিত হয়েছে। কি অসাধারণ চর্চা! অতীত থেকে ভারতের ইতিহাস, তার গুরুত্বপূর্ণ সময় পরিবর্তনগুলোকে তিনি আলোচনা করেছেন। এবং মার্ক্স কিন্তু ওই সীমিত তথ্যের উপরে দাঁড়িয়ে ভারতে ব্রিটিশ শাসন সম্পর্কে কি অসাধারণ আলোচনা করেছেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে। এটা তো অস্বীকার করা যায় না। মার্ক্সই ছিলেন দুনিয়ার প্রথম ব্যক্তি যিনি 1857 থেকে 59 ভারতের ওই মহাবিদ্রোহ, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতবাসীর প্রথম স্বাধীনতার সংগ্রাম, এই নাম, এইভাবে ওই সংগ্রামকে অভিহিত করার ঐতিহাসিক কর্তব্য কিন্তু মার্ক্স পালন করেছিল। তার আগে ব্রিটিশ ঐতিহাসিকরা তাকে বলার চেষ্টা করেছিল ব্যঙ্গ করে, সিপাই মিউটিনি, অর্থাৎ সিপাহীদের বিদ্রোহ। কিন্তু মার্ক্স বললেন না, এটা ভারতবাসীর প্রথম স্বাধীনতার লড়াই। তিনি ব্যাখ্যা, পরবর্তীকালের ইতিহাস চর্চা প্রমাণ করছে, হ্যাঁ, গোটা দেশ জুড়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদের প্রথম রূপ। এবং তিনি ভারতে ব্রিটিশ শাসন, তার স্বরূপ আলোচনা করেছেন। আলোচনা করতে গিয়ে আজকে যে আমরা সাম্প্রদায়িকতার কথা বলছি, অর্থাৎ ভারতের মূল ধর্মের ভিত্তিতে যে দুই সম্প্রদায়, এর মধ্যে বিভাজনকে তৈরি করবার লক্ষ্যে ব্রিটিশরা কিভাবে রাজনীতি করেছে তিনি আলোচনা করেছেন। যার জন্য তিনি ওই মহাবিদ্রোহ নিয়ে আলোচনা করতে গিয়ে, যে ভারতবাসী তাকে বানচাল করে দিয়েই ভারতবাসী সংগ্রাম করে রাজ দরবারে তারা প্রতিষ্ঠা করেছিল বাহাদুর শাহকে নতুন বাদশাহ হিসেবে। আবার তিনি ভারতে ব্রিটিশ শাসন, তার ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে, ভারতে পুঁজিবাদ গড়ে তুলছে ব্রিটিশরা অনিচ্ছায়, ইচ্ছে করে না, শুধুমাত্র ব্রিটিশ পুঁজিবাদকে পুষ্ট করার জন্য ভারতকে লুণ্ঠনের মধ্যে দিয়ে আলোচনা করেছে। এবং নিশ্চিতভাবে ভারত সম্পর্কে যে আলোচনা মার্ক্স করেছিলেন সীমিত তথ্যের উপরে দাঁড়িয়ে, পরবর্তীকালে ভারত চর্চা যারা আজকের দিনে ইতিহাসবিদরা করছেন, তারা অনেক উপাদান পেয়েছে। মোদ্দা কথা হলো, একটু আগে শ্রমিক আপনি যেটা বললেন, ঠিকই, মার্ক্সবাদ হলো বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, কোনো বিজ্ঞান, অর্থাৎ আইনস্টাইন যেটা আবিষ্কার করেছেন, আইনস্টাইন একজন জার্মান ছিলেন, এর জন্য আমরা ওটাকে গ্রহণ করছি না, এটা কেউ দাবি করতে পারে না। বিজ্ঞান সার্বজনীন। নিউটন যে আবিষ্কার করেছেন, এডিসন যে আবিষ্কার করেছেন, সকলের সম্পদ। তেমনি মার্ক্সীয় মতবাদ মানব সভ্যতার সম্পদ। কারা আবিষ্কার করেছেন, কে আবিষ্কার করেছেন, এটা গৌণ। এবং কিন্তু মোদ্দা কথা হলো, মার্ক্সবাদের এই সমাজ বিজ্ঞান মানব সভ্যতার সম্পদ। সেই সম্পদ ক্রমাগত সমৃদ্ধ হচ্ছে, তাকে প্রয়োগ করা আজকের মানবতার সামনে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা মার্ক্সবাদী হিসেবে আমাদের কাছে এটা চ্যালেঞ্জ যে আজকের দিনে মার্ক্সবাদকে আমরা ভারতের মাটিতে প্রয়োগ করি, এগোতে চাই। 203তম জন্মদিবসে এটাই আমাদের কাছে অঙ্গীকার, সেই অঙ্গীকার নিয়ে আমরা এগোতে চাই। শেষ করি। এই ভারতবর্ষের প্রশ্নে আমি শেষ প্রশ্নেই একটু যাব সূর্যদার কাছে, যে আমাদের ভারতবর্ষের নির্দিষ্ট পরিস্থিতিতে, বিশেষ করে আমরা কিছুদিন আগে যখন নভেম্বর বিপ্লব এবং লেনিনের 150 বছর এই নিয়ে আলোচনা করছিলাম, সেদিনকেও যে একটা ঘটনা, তার বস্তুনিষ্ঠ বিশ্লেষণ, এটা হচ্ছে কমিউনিস্টদের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ।
তাহলে এই মুহূর্তে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে কি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করছি আমাদের দেশের এই যে সমাজ পরিবর্তনের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই প্রশ্নে আমরা ঠিক কি ধরনের কাজ এই মুহূর্তে করতে চাইছি? আপনার বার্তা কি সমগ্র পার্টি কর্মী সমর্থক দরদীদের প্রতি? সেটা আমাদের পার্টি মনে করে যে ভারতের সুনির্দিষ্ট পরিস্থিতিতে যা চরিত্র, আমরা মনে করি এটা ভারতে যারা এই কাজ করছেন তাদেরই ঠিক করতে হবে। আমাদের দুটো ধারার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে এক সময়। একটা যে এটা চীনের মডেলে হবে, কেউ ভাবতেন এটা সোভিয়েত মডেলে হবে। যাই হোক, সেটা আমরা সেই কাল অতিক্রম করে এসেছি। আমরা মনে করি ভারতের নির্দিষ্ট পরিস্থিতিতে যে প্রয়োগ হবে সেটা ভারতের নির্দিষ্ট পরিস্থিতি বিশ্লেষণ করেই করতে হবে, এবং সেই সব বিশ্লেষণ করে আমরা এই সিদ্ধান্তে এখানে আমাদের দেশে ভারতের বিপ্লবের বর্তমান স্তর হচ্ছে গণতান্ত্রিক বিপ্লব। অর্থাৎ আমাদের দেশের বৃহৎ পুঁজিপতি যারা, হাতে গোনা যায় কয়েকটা, আমি তার মধ্যে যাচ্ছি না, 100টার কমই হবে হয়তো, তো সেই বৃহৎ পুঁজিপতি এবং যে তার সঙ্গে বৃহৎ পুঁজিপতিদের সঙ্গে তারা যে জোট বেঁধেছে গ্রামাঞ্চলে একটা ধনিক শ্রেণী, বিশেষ করে নব্য ধনী এবং জমিদার এই ব্যবস্থা বেশ নতুন ধারায় এটা কয়েকটা রাজ্যে এখনো ভালোভাবে আছে, আর তাছাড়া একটা সম্পদশালী শ্রেণী রয়েছে যাদের সঙ্গে বৃহৎ পুঁজি বা বিদেশি পুঁজির স্বার্থের সঙ্গে সম্পর্ক রয়েছে। এদের বিরুদ্ধে বাকি সবাইকে একজোট করে, তার মানে ছোট মাঝারি পুঁজিপতি যারা আছে, ব্যবসাদার যারা আছে, সেখানে পর্যন্ত শ্রমিক কৃষক, সেটা হচ্ছে প্রধান শক্তি, শ্রমিক কৃষক ক্ষেত মজুর, গ্রামাঞ্চলের গরিব এবং শ্রমিক শ্রেণী, এই মধ্যবিত্ত, এবং তারপরে আমি বললাম যে এমনকি ছোট মাঝারি পুঁজিপতি, এদের একটা জোট গড়ে তুলতে হবে একটা গণতান্ত্রিক বিপ্লবের জন্য। এবং সে তারপরেই হচ্ছে এটা চীনের যেরকম সমাজতন্ত্রের প্রাথমিক স্তর, আমরা সেই স্তর আমাদের দেশের মতো আমাদের করতে হবে। আমাদের 1949-এ চীনের চাইতে ভারতে এখনকার ভারত সেই থেকে আমরা অনেকটা এগিয়ে আছি, কাজে এখানকার চ্যালেঞ্জ ভিন্ন রকম হবে, আমরা সেই স্তরে আমরা যাব। কিন্তু আমি এটা শেষ করতে পারি এই কথা বলে যে ঠিক এখন যে অবস্থার মধ্যে রয়েছি আমরা, তাতে প্রথম কাজ হচ্ছে যে এই যে উগ্র দক্ষিণপন্থা, এই যে একটা ফ্যাসিবাদী প্রবণতা, এটা উগ্র সাম্প্রদায়িক শক্তি এবং যারা সাম্রাজ্যবাদের কাছে আত্মসমর্পণ করেছে দেশের সব স্বার্থ বিসর্জন দিয়ে, এই শক্তিকে পরাস্ত করার জন্য ব্যাপকতম জোট গড়ে তুলতে হবে এবং সেই জোট গণতান্ত্রিক বিপ্লবের পথে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই পরিস্থিতি পরিবর্তন করা যাবে, এদের ক্ষমতাচ্যুত করা যাবে এবং একবিংশ শতাব্দীর সমাজতন্ত্রের আমি যে প্রাথমিক ধারণাগুলো বললাম, আবশ্যকীয় শর্ত, সেগুলো আগে বলেছি আমি, সেগুলো পুনরাবৃত্তি যাচ্ছি না, সেগুলো অর্জন করা যাবে। এই আমরা মনে করি যে আমাদের দেশের সুনির্দিষ্ট পরিস্থিতি। এবং একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে ভারত এখনো একটা দেশ যেখানে সবচাইতে বড় যদি বহুজাতিক দেশ কোথাও থাকে সেটা হচ্ছে ভারত। এতগুলো জাতিসত্তা, বিভিন্ন ভাষা ভাষী ইত্যাদি তার নিয়ে ভারত, তার মধ্যে ঐক্য এবং একটা প্রকৃত যুক্তরাষ্ট্রীয় কাঠামো, একটা প্রকৃত রাজ্যগুলোর তাদের স্বাধিকার ইত্যাদি, এই যেগুলো ছিল স্বাধীনতা সংগ্রামের দাবি, যেগুলো ক্ষুণ্ণ হয়েছে, যে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত, এদের সবাইকে নিয়ে এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটা মহামিলনের ক্ষেত্র ভারত গড়ে তোলাই হচ্ছে আমাদের সামনে বিকল্প, যার জন্য আমরা লড়াই করছি। ড্রয়িং রুমে বসে কেবলমাত্র আলোচনার বিষয় না, আসল কথা হচ্ছে পৃথিবীটাকে পাল্টাতে চায় মার্ক্সবাদীরা। আমাদের দেশের এই যে অসম, আমাদের দেশে এত মানুষের না খেতে পাওয়া, এই যে আমাদের দেশে ক্রমশ কিছু মানুষের জন্য শিক্ষা, কেবলমাত্র ধনীর জন্য স্বাস্থ্য,
এই যে ব্যবস্থা তৈরি হচ্ছে, আর তার সঙ্গে সবচাইতে বড় বিপদ হিসেবে এখন আত্মপ্রকাশ করেছে আমাদের দেশে মানুষকে জাত, ধর্ম, ভাষা বিভক্ত। মার্কস যখন বলছেন যে গোটা পৃথিবীর শ্রমিককে ঐক্যবদ্ধ করতে হবে, গোটা পৃথিবীর মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, যে বড় শিক্ষা তারা প্যারি কমিউন থেকে নিলেন যে শ্রমিক এবং কৃষকের মধ্যে ঐক্য তৈরি করতে হবে, সেই ঐক্য তৈরির প্রশ্নে এখন সবচাইতে বড় প্রতিবন্ধকতা হিসেবে উপস্থিত হচ্ছে আমাদের দেশে এই মুহূর্তে যারা সরকার চালাচ্ছে। ফলে এর বিরুদ্ধে লড়াই এবং সমস্ত খেটে খাওয়া মেহনতি মানুষকে নিয়ে লড়াই, এই লড়াইটাই হচ্ছে মার্কসের প্রতি আমাদের যথার্থ শ্রদ্ধার্ঘ হিসেবে আমরা উপস্থিত করতে পারি। আমরা আজকে প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে আলোচনা করলাম। আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ দেখেছি একটু আমাদের দেরি হয়েছে শুরু করতে, একটু প্রযুক্তিগত কারণে। আর প্রযুক্তিগত কারণে হয়তো শুনতেও অনেকের অসুবিধা হয়েছে। আমরা এর জন্য দুঃখ প্রকাশ করছি এবং নিঃসন্দেহে পরবর্তী আলোচনার ক্ষেত্রে এই সমস্যা যাতে না আসে তার জন্য নিশ্চয়ই আমাদের টিম তারা সচেষ্ট থাকবেন। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য।